হিংসর লগে আপনার কি ঝামেলা হয়েছে? যে বিশ্বাসঘাতকতা করছে হ্যার প্রতি এখনো আমার কোনো হেট নেই। যতদিন প্রমোশন ভিডিও আছে আমরা আছি। খাইতে কি পছন্দ? বিরিয়ানি ফেভারিট। সেম বিরিয়ানি। বিরিয়ানি ভালো লাগে। চালু বাইরে হুকাই না খেলে পায়। তো রাধে রাধে ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মাঝে আমাদের ত্রিপুরার একজন স্বনামধন্য একজন কন্টেন্ট ক্রিয়েটার উপস্থিত আছেন। আমরা কন্টেন্ট ক্রিয়েটার কই বা যারে যাই কই, কিন্তু ওনার যে নামটা ওইটাই হয়েছে সবচাইতে বিশিষ্ট। একজনরে আমরা কিভাবে চিনি? তার নামে চিনি। এই ব্যক্তিরে কিন্তু আমরা নামেও চিনি। আর ওনার গুণ লয়ে আজকে আলোচনা করব। তো আমাদের মাঝখানে যিনি উপস্থিত আছেন তিনি আর কেউ নন, আমাদের দুলাভাই। তো দাদা, আপনারা আমাদের এই বার্তালাপ অনুষ্ঠানে আপনারা স্বাগতম। থ্যাংক ইউ। আপনি যে এরকম একটা সুযোগ করে দেওয়ার লাগে আপনার ধন্যবাদ। আসলে আপনি সুযোগ পাওয়ার যোগ্যই। আপনারা আমরা যে আনছি এটার কারণ হয়েছে কি দেখেন, আমরা বার্তালাপ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে ভিশনটা সেটা হয়েছে যে আমরা কিছু আলোচনা করুম, কথা কম, এবং বিভিন্ন যারা আমাদের এই হট সিটে বসে বা আমাদের এই আসনে যারা আছে তাদের লাইফের কিছু অজানা গল্প আমরা মানুষের কাছে তুলে ধরুম, যেটা সবাই অনুপ্রেরণা দিব বা তারা অনেক কিছু জানতে সাহায্য করব। আমরা আজকে কিন্তু আপনার কিছু প্রশ্ন করব, অবশ্যই। আর সবগুলি প্রশ্নের উত্তর আমরা কিন্তু চাই। একদম যে কোনো প্রশ্ন। আর আমাদের দর্শকরা কিন্তু যারা উপস্থিত আছে সবাই কিন্তু জানতে চাইতেছে যে আপনাদের ক্যামেরাতে একরকম আর ক্যামেরার পিছনে যারা আছে, যে মানুষটা আছে তার মধ্যে অনেক কিছু থাকে, সেগুলি আমরা আজকে ক্যামেরার সামনে আজকে তুলে ধরো। তো দাদারে সবার আগে একটা প্রশ্ন, আপনার নাম তো আমরা সবাই জানি, কিন্তু দুলাভাই কে রে? এইটা আমাদের সবাই জানতে চাইতেছে। এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিছি আমার ভিডিওতেই আগে, তারপরেও কইতাছি। অ্যাকচুয়ালি দুলাভাই যখন ভাইরাল হয়েছে তখন সবাই জানছে যে এটা দুলাভাই, পেজের নাম দুলাভাই 2.0। অ্যাকচুয়ালি একসময় সত্য, এটা আমি আগেও কইছি। আমি 2021-22-এ বাংলাদেশের একজন ক্রিয়েটারের ভিডিও খুব দেখতাম, হ্যাঁ অনেক ফলো করতাম। নাম হয়েছে বাইসাপ। এখনও আমার দুলাভাই 2.0 ফলোইং লিস্টে গেলে সবার নিচে সবার প্রথম হ্যারে ফলো করছিলাম, পেজটা বানাইছিলাম। তো হ্যার নাম হয়েছে বাইসাপ। আমাদের মধ্যে আবার দুলাভাইয়ের অনেকে বাইসাপও কয়, বুঝিনি বিষয়টা। হ্যারে আমার ভালো লাগতো। তো হ্যার আশেপাশে কোনো একটা নাম দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু অলরেডি বাইসাপ আছে। তো আমি ট্রাই করছি দুলাভাই দেওয়ার নাম লইতেছে না, অলরেডি ম্যাচিং। তারপরে যে আমি 2.0 লাগাইছি তখন লইছি, লওয়ার পরে তো আপনারা সামনে। অ্যাকচুয়ালি আমি কি জানি দুলাভাই 2.0 এইভাবে উপরে উঠতে যাবো বা সবাই নামটারে দেখবো এবং আমারে দুলাভাই করে ডাকবো, এটা কোনো সময় আমি ভাবছি না। এই আর কি বিষয়টা। বুঝতে পারছি। দুলাভাইটা কিন্তু তাহলে নামটা কিন্তু অটোমেটিক্যালি একটা ম্যাচিং করতে করতে নামের সঙ্গে আয়া পড়ছে। হ্যাঁ, অন্য কিছু বিষয়। কিন্তু দুলাভাই পেজটা দেখলে জানেননি, সবাই কিন্তু হাসে। সবাই যার মনে দুঃখ থাকে সেও কিন্তু হাসি দিয়ে আল্লাহ। আপনার কন্টেন্টগুলি এমন যে কোনো যদি কারো মনে যদি কোনো দুঃখ থাকে বা ধরেন মন মানসিকতা একটু অন্যরকম বেড়েছে, এই পেজটার মধ্যে ঢুকলে সবাই কিন্তু হাসে, হাসির ভিডিওই বানান। কিন্তু এই হাসির মধ্যেও অনেক মানুষের অনেক পরিশ্রম থাকে, স্ট্রাগল থাকে। সেটা তো অবশ্যই। এইটাই আমি জানতাম যে আপনার পার্সোনাল লাইফে আপনি কেমন বা কি, যেটা আমরা জানি না, যেটা ক্যামেরার মধ্যে নাই, যেটা আপনি দেখান নাই কাউরে, এই স্ট্রাগলটা আমরা জানতাম চাই। যে এই যে দুলাভাই হওয়ার গল্প, এই ভাইয়ের রাকেশ ভাইয়ের দুলাভাই হওয়ার গল্পটা আমরা এটা জানতাম যে কি। দুলাভাই হওয়ার গল্প বলতে তো একা দুলাভাই না, আমার টিম আছে, ঠিক আছে না? তারা ছাড়া তো দুলাভাই হওয়া সম্ভব না। না, চালু আছে, মোড়া আছে, তারা তো আমরা কই আর কি ক্যামেরা। হের নামও যেই মোড়া ভাই, যে হের নামও রাকেশ, আমার নামও রাকেশ। আর চালু তো আসোই, চালুর মোটামুটি সবাই চিনে না যায়, আমার থেকে বেশি মানুষ চালুরে চিনে। এর আগেও আমাদের সঙ্গে আরো লোক আসলো, আমাদের টিম মেম্বার আমরা 4 জন আসলাম, যে একজন বাড়ি গেছে, দাদু ভাই। এর নিজে এখন পেজ চালায়। আর বাকিরা সবাই, অনেকেরই হয়তো দেখছেন আমার পেজে, কেউ আইসে ভিডিও করছে, সিনেমাও কইছে। পাশাপাশি অনেকে আয়া কয় তোমরা লোক একটু ভিডিও বানাও, ভাইরাল হমু হয় যায়। কিন্তু আমরা 3 জন এখন বর্তমানে আসি, ভবিষ্যতে থাকি আমি এরকম একটা চেষ্টায় আছি এবং মানুষের হাসানোর চেষ্টা করি। আমরা ইদানিং কিন্তু অনেক বেশি প্রমোশন ভিডিও করি। প্রমোশন ভিডিও করলেও আমরা এটার ভিতরে কোনো না কোনোভাবে চেষ্টা করি কিছুটা হাসি রাখানোর লাগিয়া, যাতে বোর ফিল না হয় মানুষের, যে জিনিসটা দেখতে আইসে এটা যেন কিছু রইলেও থাকে। কারণ আমাদেরও তো ব্যক্তিগত একটা জিনিস আছে যে আমরা, আপনি তো জানেন যে ত্রিপুরার ক্রিয়েটারদের অর্থনৈতিক অবস্থা কীরকম, যারা এটা প্রফেশন হিসাবে নিছে, যারা শখের বসে করে, টাকা আছে এটারে শখের বসে করে, আমরা কিন্তু এই জিনিসটা শখের বসে করি না।
আমরা ছাইড়া দিছি সব জিনিসটা, আমরা এটার প্রফেশন হিসেবেই কাজ করি এই জিনিসটা। আর প্রশ্নটা হয়েছিল পার্সোনাল লাইফ। দেখেন আমার ব্যক্তিগত পার্সোনাল লাইফ বলতে আমি এখন যেই বয়সে এই লাইনে আইছি, অনেক লেটে আইছি, আমি এই লাইনে অনেক পরে আইছি, এটি দেখে আইছি। আপনার বয়স কত? আমার ডেট অফ বার্থ 94 হিসাবে লাগাইলাম, আরে 94 বলে 92, তাহলে 34, এই অক্টোবরে 34। আমি কিন্তু আপনার থেকে অনেক বড়, আমি কিন্তু আপনার অনেক পরে আইছি প্রফেশনালি। আপনি কবে আইছেন? আমি তো ধরেন 2024 থেকে ভিডিও বানাচ্ছি। আমি তো সেম 2024 এর জুলাই মাস থেকে। তাও কি জানেন নি, আমি প্রয়োজনে ভিডিও হ্যাঁ, এর আগে একটা শখ আছিল যখন লকডাউন আছিল, আমি আমার আজকে কই এই পডকাস্টে কই, যখন লকডাউন আছিল তখন খুব ক্রেজ আছে আমার কাছে দামি মোবাইল, তখন থেকে আমি মোবাইলের লাইনে 2007-8 থেকে। তো আমি প্রফেশনালি কোন আর শখে কোন, আমি সব সময় দামি মোবাইল ইউজ করি। আমার এটা একটা শখ, পকেটে টাকা না থাকতে পারে কিন্তু পকেটে একটা দামি মোবাইল আমি সবসময় রাখছি। দামি মোবাইল থাকলে আমি আরো আগে এলাম। না এরকম হয় না, এটা যার কাছে যেটা মনে হয়, কিন্তু জিনিসটা এরকম না। আমি কিন্তু অনেক আগে থেকে ভিডিও করি, বলতে আমি কিন্তু মিউজিক্যালির আমল থেকে ভিডিও করি। আচ্ছা আচ্ছা, বুঝছেন বিষয়টা, ওই রিলস বানাইতাম, করতাম, ভিডিওর প্রতি শখ তখনই। কিন্তু ওই দামি মোবাইল যে কইছেন এইটাই ম্যাটার করে, ক্যামেরা কোয়ালিটি ম্যাটার করে। যা অনেকে আমার কাছে ফোন করে জানে আমরা কিভাবে কি করতাম, সবার প্রথম ক্যামেরা কোয়ালিটি ম্যাটার করে, যে যাই হোক। বুঝছি। এখন কি মোবাইল ইউজ করেন? এখন আমি 14+ যেটা দিয়ে শুরু করছি, এটা দিয়ে। তবে এই মোবাইলটা ক্যাননের ফ্যাশনও কাহিনী আছে, এটা কিনতে যাই আমি 2 বছর বাড়ি তো আসলাম না। কাহিনীটা এখনই শুনুন, তারপরে অন্য কোনো প্রশ্নে যাবো আমরা, যে কাহিনীটা এখন। অ্যাকচুয়ালি মোবাইলটা কিনোনের উদ্দেশ্যে আমি বাড়িতে বাড়িছিলাম না, আমি 2 বছর কিন্তু সৌদি আরব আসলাম। আচ্ছা 2 বছর 2022 থেকে পেজটা যখন খুলছি 2022 খুলছি, 4-5টা ভিডিও করে বন্ধ করে দিছি। তখন আমি বিদেশ গেছি, যাওয়ার পরে হেন কামাই করছি, কামাই করে সেটা 2 বছর হয়েছে না, 2 বছর আগে বাড়িতে উঠছি। আওয়ার পরে যেই টাকা একটা আছে না, একটা টাকা লইয়ে আমরা বাড়িতে আইছি। আওয়ার পরে মাসখানেক অপেক্ষা করলাম, সবাই লিয়ে ভিডিও আরম্ভ করছি। একটা সালুর একটা মোবাইল আসলো, এই তেও সৌদি আসলো 1 বছর, তে মোবাইলটা আনছিল ইতান থেকে, তার কোম্পানিটার নাম আসলো কি জানি আসলো, সালু তোর মোবাইলটা হনর মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করছি। শ্যুট করে প্রথম প্রফেশনালি যখন কাজ আরম্ভ করছি, পোস্ট করে দেখি কি ভিডিওটা ফাইটে গেছে, কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। আচ্ছা টেহা আসলো, টেহা থাকলে মানুষের রাগ থাকে, এটা জানেন। আচ্ছা, টাকার সঙ্গে রাগ থাকে না, রাগ উঠতে গেছে, লগে লগে যে মোবাইল লিয়েছি, বিদেশ থেকে আইছি, টেহাটা আছে। এই মোবাইলের টাকাটা কিন্তু আমি রাখছি অন্য কাজে লাগাইতাম, ফ্যামিলির আইসিরা একটা কোনো একটা বিজনেস করলাম এরকম। এই টাকাটা দিয়ে মোবাইলটা কিনা পরের দিন থেকে আবার ভিডিও করা আরম্ভ করছি, বুঝছেননি। এই মোবাইলটা কিনতে আমার 2 বছর সময় লাগছে, কিন্তু আমি কামাই করে আইছি। আমি যদি বাড়িতে থাকতাম তাহলে মোবাইলের টাকাটা আমি জোগাইতাম নইলে, বুঝছেননি বিষয়টা। তো এখন না দেখে যে দুলাভাই একটু উপর উঠে গেছে, এর পেছনেও কাহিনী আছে। এই মোবাইলটা কিন্তু আমার এই সময় গেছে, মোবাইল কিনছি, সবার লিয়ে কাজ আরম্ভ করছি, আস্তে 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 উপরে উঠছি। এবং যতদিন আমরা ইনকাম আরম্ভ না করছি, আমি মোটামুটি 1 বছরের উপরে 2025 সেপ্টেম্বর থেকে ইনকাম আরম্ভ করছি, টোটালি ফেসবুক থেকে প্রমোশন দিয়ে। আর কন্টেন্ট ক্রিয়েশন থেকে, ক্রিয়েটার থেকে ওই যে মনিটাইজেশন তো কত, এটা তো জানেনই, যেটা দিয়া পকেট খরচ হইতো না। তো 25 সেপ্টেম্বর থেকে আরম্ভ করছি, 24 জুলাই থেকে আরম্ভ করছি, প্রায় 1 বছরের উপরে এই মোবাইল কিনছি। সৌদি আরব থেকে যে টাকা কামাই করেছি, এটা বইয়া বইয়া খাইছি। ভবিষ্যৎ চিন্তা করছি না যে কি এটা দিয়ে কামাই আইব কি না, বুঝছেন না। তখন আরও আরম্ভ করতেছি। এখন অনেকে কয় শুধু প্রমোশন ভিডিও করো, প্রমোশন ভিডিও, কিন্তু আমাদের তো একটা লাইফ আছে, আমাদের তো সংসার আছে। সালুর তারও আমাদের কারোরই আর্থিক অবস্থা ভালো না, সত্যি কথা যেটা, ঠিক আছে না। সবাই সবার জায়গার থেকে চলতেছি, মোটামুটি 3 জনেই খুশ, মানে মোটামুটি চললে ফিরে যাইতেছি, ওই রকম হাইফাই কিছু না। তো প্রমোশন ভিডিও না থাকলে হয়তো আমরা এতদিন সোশ্যাল মিডিয়ার টিকতামও পারলাম না, সত্যি কথা যেটা। বাট যে যত কথাই হোক, যতদিন প্রমোশন ভিডিও আছে আমরা আসি। আমরা এইরকম না যে আমরা শখের বসে কন্টেন্ট ক্রিয়েট করছি একসময় শখের বসে করলো, আমরা দেখছি যে ধীরে ধীরে সব টাকা খরচ হয়ে গেছে, বুঝিনি। এখন যদি আমি এটাতে 2 টাকা কামাই না করতে পারতাম, তাই আমার কি হইলে আমার সমস্যা। আবার যেমন লাগলো আমার সৌদি আরব, আবার টাকা কামাই করে আইলাম হইলে, আবার বাড়ির বউ বাচ্চা আলাদা দিয়ে গেলাম হইলে। তাহলে একটা জিনিস আমরা শিওর যে ফেসবুক থেকেও টাকা ইনকাম করা যায়, সেটা মনিটাইজেশনে হোক বা প্রমোশন ভিডিওতে হোক, যেভাবে হোক, কিন্তু সেটার জন্য কিন্তু আপনারা ওইভাবে পরিশ্রম করতে হইব। যারাই আমাদের ভিডিওটা দেখতেছেন, আমরা দুলাভাইটা দেখতেছেন, বা আমাদের যারা আরও কন্টেন্ট ক্রিয়েটাররা দেখতেছেন, সবাই একটা কথাই কমু যে ফেসবুক থেকেও টাকা ইনকাম করা যায়, কিন্তু সেটা জন্য আপনারে পরিশ্রম করা লাগবে। সেটা মনিটাইজেশন হিসাবে হোক, অথবা
আপনি সেটারে প্রমোশন ভিডিও দেওয়া করেন, কিন্তু তার জন্য আপনার পরিশ্রম করা লাগবে। হ্যাঁ, এটা তো অবশ্যই পরিশ্রম ছাড়া তো এই জায়গাতে আওয়া যাইতো না, সব চেষ্টা করে যাইতে হবে, তবে ফলাফলের চিন্তা করেন যেত না, এর দূর আমি বুঝছি। তারপরে শুধু কন্টেন্ট মনিটাইজেশন এবং প্রমোশন না, যখন আপনার পরিচিতি হয়, বিভিন্ন সাইডে দিয়ে আপনার ইনকাম সোর্স তৈরি হয়, সেটা আপনি কিভাবে গ্রহণ করবেন, হ্যাঁ সেটা আপনার ব্যাপার। আমার কাছে তো এমনও অফার আইছে প্রচুর টাকার, যেটা কইলাম আমি মানে কইছি না আপনারা এখনো, জুয়ার প্রমোশন আমি ভিডিওত কইছি, এরকম টাকা যেটা হয়তো আমরা লাইফ চেঞ্জ করে দিল করছি না। আমি এই কারণে কইছি বিভিন্ন সোর্স আইব ইনকামের, আপনি কোনটা ধরবেন সেটা আপনার উপর, ভালোটা ধরবেন না খারাপটা ধরবেন। যদি আমরা জুয়ার প্রমোশনটা ধরতাম, আমরা যে 3 জন আছি 3 জনের লাইফ চেঞ্জ হয়ে গেল পুরা। তাহলে করছেন না জুয়ার করছি না, আমি এখন অব্দি কোনো জুয়ার প্রমোশন করছি না এবং করতাম না। পরিস্থিতি যেই জায়গা তুই যাক, জুয়ার প্রমোশন আমি করতাম না। তাহলে আমাদের ত্রিপুরার অনেক ক্রিয়েটার আছে যারা এটা করে, সেটা নিয়ে দেখেন, আমি নাম করবো না, জাস্ট আমি কইতেছি করতে আছে। আমি এই নিয়ে আমার কোনো কমপ্লেনই নেই, দর্শক বুঝবো। আমি দেখছি নি, আমি কারোর লইয়া কোনো ক্রিয়েটার লইয়া আমি কোনো কেউরে যদি রোস্ট করছি হাসির চলে করছি, তে তার ব্যক্তিগত মন মানসিকতা খারাপ পাইব, এটা আমি চাই না। যদিও ভাইয়া থাকে ক্যামেরার সামনে কইতাছি, ক্ষমা করে দিও, কারণ মন থেকে আমি কখনোই চাইছি না যে কেউ কষ্ট পাক আমার কন্টেন্ট দ্বারা, একজনও কষ্ট পাক। ইভেন আমাদের পোস্টে যদি কেউ আমরা গালি দিয়েও কমেন্ট করে, আমি কোনোদিন হ্যারে গালি দিছি না। এবার সে যেভাবে হোক গালি দেখ, না হ্যার কমেন্ট তুলিয়া ভিডিও করছি, না হ্যার কমেন্টে যেয়ে আমি রিপ্লাই দিছি গালি দিয়ে, হ্যার কথা হ্যাঁ কোক। আমার এই কতগুলো পলিসি আছে আমাদের, এটির বাইরে আমরা কাজ করি না। কখনো মনে হয়েছে যে পেজ ডিলিট করলাম? হ্যাঁ, এক সময় হয়েছিল, যখন 1 বছর যখন পার হয়ে গেছে, কন্টেন্ট মনিটাইজেশনও আইয়ে না, কোনো ইনকামের তো রাস্তা নেই, তখন প্রমোশনও হয় না, এই তখন যে সাইডা দিতে হইব, কিছু করার নেই। কত চালাইব বুঝলেন? শুধু মোবাইল কিনছি, বয়ে বয়ে খাইতেছি, এই না, এর পেছনে ধরেন ভিডিও বানাইতে আমরা একটা জায়গায় যাইতে 2-4 টাকা খরচ হয় না? খরচ হয়নি। পাশাপাশি আমরা এই প্রমোশন হওয়ার আগেই আমরা ওই দাওয়াতের ব্লগগুলো আরম্ভ হয়ে গেছিল, তখন বিভিন্ন জায়গাতে দাওয়াতে তো যাইতাম, গেলে আমার কি খরচে গাড়ি ভাড়া খরচা আছে, কোনো জায়গাতে একটা গিফট লিয়ে গেলাম খরচা আছে, এই খরচাটি তো আমাদেরকে বহন করতে হয়। তখন যে সে আর সম্ভব না, ছেড়ে দেব ঠিক। এরপরেও করতে করতে কিছুদিন পরে যায় সেটা যাক প্রমোশন হওয়া আরম্ভ হয়েছে, চলছে। সবচেয়ে বেশি আপনার সিচুয়েশনের মধ্যে মানে এমন মনে হয়েছে কখনো যে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করছে এমন কেউ? হ্যাঁ, অবশ্যই করছে, এটা তো সব জায়গাতেই থাকে। এক দুই বিশ্বাসঘাতকতা অনেকেই করে, এটা সাধারণ জিনিস, কিন্তু সবচেয়ে বেশি নাম কোন লাগতো না মানে করছে আমাদের সেই কথা কই লাভ নেই। হ্যাঁ, আমি মানে যে বিশ্বাসঘাতকতা করছে হ্যার প্রতি এখনো আমার কোনো হেট নাই, হ্যারে চাইলে আমি এখনো সাপোর্ট করতে পাইরাম এবং কইরামও। হ্যাঁ চাইলে সাপোর্ট করাম, হ্যাঁ না হ্যার প্রতি আমার কোনো ঘৃণা আছে না, হ্যার প্রতি আমি কারোর কাছে কোনো কই যে তুই তে এটা করছে তে হেটা করছে। হ্যাঁ, পনের আগে হয়তো তার ভুল ধরাই দিছে, কিন্তু তার প্রতি এখনো আমার কোনো হেট নেই। আছে এরকম 1-2 জন বহুত আছে যাদের প্রতি আমার খুব মন খারাপ হয়েছে, যে তাদের থেকে এটা আশা করছি না। ওই হয় না, এখন আপনি বুঝেন, আমি যদি সালুর লগে কোনো একটা খারাপ কাজ করি, বা সালু কোনো যদি একটা আমার প্রতি খারাপ কাজ করে, মানে বিশ্বাসঘাতকতার মতো, এটা আমরা দুজনের কেউই মেনে নিতে পারতাম না, যে সালু আমার লগে এরম করলো, সালুকে রাকেশ দা আমার লগে এরম করলো, বুঝছেননি বিষয়টা? এটা বুঝতে পারছি। হয়তো কিছু একটা জিনিস আমাদের মধ্যে কি এক লগে চলি, আমাদের মধ্যে কি কথা কাটছি হয়, অবশ্যই হয়, হইলো আমরা জিনিসটারে ম্যানেজ করে নিই, মাইনা নিই, বুঝিনি, হয় আমাদের মধ্যে হয়। আমরা যে 3 জন আছি, অনেক সময় কথা কাটাকাটি হয়। ত্রিপুরার বুকে আমরা এখন দেখেন কন্টেন্ট ক্রিয়েটর 3 রকম দেখি। এক হইছে যারা ভদ্রভাবে কন্টেন্ট বানিয়ে যেতেছে, এক যারা ধরেন আমরা প্রফেশনালি বানাইতেছে, আর একটা হইছে কি তা জানেন, মানে একদম অশ্লীল ভিডিও বানায়। আমি এগুলি মানে আমরা আগে কি হইতো, আমি স্ক্রোল করলে অ্যাভয়েড করা যেত, কিন্তু এখন দেখতেছি যে 10টার মধ্যে 2টা শরীর বডি পার্টস দেখিয়ে ভিডিও বানানো শুরু হয়েছে, মানে আমাদের ত্রিপুরাতেও। এটা ত্রিপুরাতে আগে ছিল না। এটার আমি একটা অন্যরকম উত্তর দিতাম চাই, দেন না। এটা তো তাদের দোষ নাই, হ্যাঁ দর্শকের দোষ। দর্শক দেখতেছে। আপনি ত্রিপুরা যত ধরনের ক্রিয়েটার আছে, প্রত্যেকের আলাদা একটা ফ্যান বেজ আছে। সে আবার ক্রিঞ্জ কন্টেন্ট তৈরি করুক আর বেটার কন্টেন্ট তৈরি করুক, দেখবেন খুব যে ক্রিয়েটারটারে আপনি পছন্দ করেন না, তার ভিডিও তো লাইক আছে, তারও ফলোয়ার আছে, তারও। আর এটা হচ্ছে দর্শকরা রুচি। হ্যাঁ, দর্শক চাইতেছে হ্যাঁ এইভাবে ভিডিও বানাক, হ্যাঁ বানায়। আমার দর্শক যেভাবে চায় আমি এইভাবে তুই ভিডিও বানাবো, ঠিক আছে না? তো এটা হচ্ছে দর্শকের দোষ। তার মানে আপনার হিসাবে যে ওইটা বানাইতেছে এটা দর্শকের দোষ।
হ্যার এই ভিডিওটা পছন্দ করতেছে দিকে দেখতেছে, Yes. এবার হ্যাঁ তো খারাপ এটা তো আমরা জানিও, খুব সুন্দর চিন্তা ভাবনা। এর জন্য তো দর্শকও দায়ী, দর্শক দায়ী না? একটা শ্রেণী তো দেখতেছে ওই ভিডিও। হ্যাঁ হ্যাঁ, তো তাদের জন্যই তো ওই মহিলা, সবচেয়ে মহিলার কথাই কইছেন, মহিলারা এই ধরনের ভিডিও তৈরি করে, ঠিক আছে না? আমি দর্শকেরও দোষ দেব, দর্শক আমি তাদেরকেও আমি ইভেন আমার কোনো ভিডিওতে তাদেরকে নিয়েও আমি কোনো কথা কইছি না, যে সে ক্রিঞ্জ বানায়, সে বডি পার্ট দেখায় ভিডিও করে, আমি কইছি না, আমি কই না, করুক, তারও একটা আলাদা ফ্যান বেজ আছে, বুঝছেন না বিষয়? কিছুদিন আগে দেখছেন ক্রিয়েটার একজন মদ খেয়ে গাড়ি লিয়ে উল্টে পড়ছে, আছে পড়ছে না? তো তারও তো একটা ফ্যান বেজ আছে, আমি তারও গালি দিই না, করো তোমারটা তুমি করো, তুমি তোমার দর্শক তুমি লিয়ে থাকো, বুঝছেন না? আপনার লাইফের একটা পার্সোনাল প্রশ্ন, আপনার এমনি মেন বাড়ি কোন জায়গায়? সোনামুড়া? না না, তাহলে আমার বাড়ি উদয়পুর পালাটানা, উদয়পুর রমসমনের থেকে সোনামুড়া রোড 7 কিলোমিটার যাওয়ার পরে পালাটানা বাজার, পরে বাজার থেকে আরো 1 কিলোমিটার ভিতরে আমার গ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছি যে সোনামুড়া সাইডে বুঝি। আমার বাড়ি উদয়পুর। আপনি পড়াশোনা কোন জায়গায় করছিলেন? আমি পড়াশোনা করছি, গ্রাজুয়েশন করছি এখান থেকেই, রামঠাকুর কলেজ থেকে। রামঠাকুর কলেজ থেকে? আপনি রামঠাকুর কলেজের স্টুডেন্ট? আরে আচ্ছা আচ্ছা। আমি বিভিন্ন স্কুলে পড়ছি, যেমন আমি ক্লাস 1 থেকে 4 অব্দি পড়ছি শিলগাড়ি স্কুল, এটা একটা আমাদের ওইখানেই। 4 থেকে 8 অব্দি পড়ছি আমাদের গ্রামের লোলঙ্গা স্কুলে। 9-10 পড়ছি ফালাটানা হাই স্কুল, এখন হাই সেকেন্ডারি হয়েছে। 11-12 পড়ছি কাকরাবান হাই সেকেন্ডারি স্কুল, তারপর কলেজ, অনেকটি চেঞ্জ করছি আমি। বিয়া করছেন কবে? বিয়া করছি 2014। ছেলে মেয়ে? 1 মেয়ে। কেউ উপদেশ দিবেন বিয়া করার? বিয়া করা না না, এটা আমরা বিয়ার জানতে চাই সবাই। বিয়ার তো এফেক্ট, সাইড এফেক্ট অবশ্যই আছে, ঠিক আছে না? এখন করতেই হইব, আমার পরিষ্কার কথা, করো, যে যার ক্ষমতা তাকে বিয়া করো, পরিষ্কার কথা। যদি তোমার ক্ষমতা থাকে তুমি বিয়া করো, বিয়া না করে কয়দিন থাকবা তুমি? যারা হয়তো বিয়া করে মজাটা, এটা এমন এক জিনিস, না করলেও পস্তাইবা, করলেও পস্তাইবা, ঠিক আছে নি? না, অনেকে সুখী থাকে, আমি যে অসুখী এমন, যথেষ্ট হেল্প করে, যথেষ্ট সাপোর্ট করে, সেটা না করলে হইতো না, অবশ্যই অনেকের ক্ষেত্রে প্রয়োজন। তো বিয়ার বিষয় তো কইলেন না, আপনার অভিজ্ঞতাটা কেমন কি স্যার? বিয়ার উপরে? ভালো। বিয়ে তো আমার একটাই কথা, তোমরা যারা বিয়ে করবা সঠিক সময়ে করবা, সময় ফারি গেলে আর বিয়ে করানোর দরকার নাই। হ্যাঁ, আমি তো যেমন আমিও খুব কম বয়সে বিয়ে করেছি, 21 বছর। এখন আমার মেয়ের 10 বছর, আর 10 বছর পরে গেলে মেয়ের বিয়ে দিয়ে এলাম, তো আমার বয়স হইব 42-43। তখন আমি মানে রদ থাকতে সব কাজ সেরে এলাম, অযথা সময় নষ্ট করি না। বিয়া করার থাকলে তোমরা কইতাছি সঠিক সময় বিয়া করে নেবে। ফেসবুকে আসার আগে যে প্রফেশনটা আগে ছিলেন সেটা কি তা ছিল? সে ব্যবসা করতাম তো 2 বছর তো সৌদি আরব আসলাম, প্রবাসী ছিলাম। এর আগে ব্যবসা করতাম, ব্যবসা বাণিজ্যে মায়ের লস মোস খাইছি, সে এক লম্বা কাহিনী, এটা কইতাম গেলে পডকাস্ট আমরা 3 ঘন্টা মোটামুটি শর্টকাটে কি তা ছিল? ব্যবসা আসলো, ব্যবসা থেকে তারপরে ব্যবসা এখনো চলছে, আমাদের ফ্যামিলি বিজনেস, ভাই আছে বাবা আছে তারা করে, আমি জিনিসটাতে আলাদা হয়ে গেছে আর কি। ব্যবসার থেকে আমি আমার লাইনে আইয়া ঘুরছি আর কি। আসি সবাই এক লোক হইতে, তারা তাদের আলাদা আলাদা বিজনেস করে, বিজনেস এখনো আছে, আমি বিজনেস আর করি না, মন উঠতে গেছে বিজনেসের থেকে। তবে কইরাম করতাম না যে এরম না, নিজের মতো কইরা, যে এক বিজনেসের একটাই শর্ত, বাকি দেওয়া যেত না। আমি এমন বিজনেস করিম যেটা আমি বাকি দিতে পারতাম না, এবং বাকি দেওয়াটা ঠিক না, কারণ আমার মধ্যে একটা বিজনেসের ক্ষেত্রে একটা জিনিস আমি দুর্বল, টাকা রিকভারি করতে পারি না আমি, এই ক্ষমতাটা আমার মধ্যে নাই যে আপনারা বাকি দিলাম, ওই হাওলাত দিয়ে টাকা রিকভারি করতে পারি না আমি। দোয়ানের মাল বাকি দিয়ে কীভাবে রিকভারি করে বলছি, অনেক হাওলাত, লাখ 1.5 লাখ টাকা হাওলাত আমি মানে আমার বন্ধু বান্ধব থেকে, মানে সিনা পরিচিত লোকের থেকে ফামো, তো সেই টাকা আমি তুলতে পারি না, বিজনেসের টাকা আমি কীভাবে তুললাম? তো এই জিনিসটাতে আমি একটু দুর্বল, যে কারণে বিজনেস থেকে আমি একটু সরেছি। বিজনেস করতে গেলে আপনার বাকি দিতে হবে, এই জিনিসটাই আমি পারি না, বুঝতে পারছি। টাকাটা তুলতাম, এই কারণে বিজনেস থেকে সরে পড়ছি। আমাদের রাজ্যে অনেক ভাই বোনরা আছে যারা প্রফেশনালি ফেসবুকে টাকা ইনকাম করে কন্টেন্ট ক্রিয়েশন করতে চাইতেছে, মানে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে এটারে টাকা ইনকামের রাস্তা বানাতে চাইতেছে, তারা কি কইবেন আপনি? প্রথমত যে ফেসবুক ভিডিওতে কোনো কিন্তু টাকা নাই, কন্টেন্ট মনিটাইজেশন থেকে যেই টাকা মানে আমি কই, আমরা 1 থেকে 1.5 লাখ ভিউ গেলে $1 আই, সেটা আপনি জানেন, যারা কন্টেন্ট মনিটাইজেশন আছে তোমরা সবাই জানো। যদি মনে করো পপুলারিটিস লাগে, তোমার ফেস ভ্যালু বাড়বো ভিডিওর মাধ্যমে, এটা হইতে পারে। দ্বিতীয় হইছে কন্টেন্ট মনিটাইজেশন থেকে কোনো টাকা আইতো না,
তৃতীয় হচ্ছে প্রমোশন ভিডিওর থেকে টাকা পাবো। এখন প্রমোশন ভিডিও একটা জিনিস লক্ষ্য করেন, বিগত 1 বছরে প্রমোশনের চিন্তাধারা বদলাই গেছে, ধরনই পাল্টাই গেছে। আগে প্রমোশন করতো খবরের চ্যানেলরা, বিভিন্ন অ্যাডগুলি, এখন সমস্ত ক্রিয়েটাররা, মানে বিশেষ করে আমরা প্রমোশন পাওয়ার পর থেকে এই জিনিসটা যেমন আরও বাইরে গেছে। বিভিন্ন ক্রিয়েটাররা এখন প্রমোশন করে, আগেও করতো তবে তুলনামূলক কম ছিল, এখন একটু বাইরে গেছে। এখন সবাই যে প্রমোশন পাইবো এমন না, ঠিক আছে না? এখন যে ব্র্যান্ড প্রমোশন করাইবো সে দেখবো যে তোমারে দিয়ে করাইলে হ্যাঁ কতটুকু লাভ হইব। ব্র্যান্ড তো এটাই চিন্তা করবো। যে কোনো দোকান যখন তোমার দিয়ে প্রমোশন করবো চিন্তা করবো হ্যারি দিয়া করে, তেমন বহুত হাজার হাজার ক্রিয়েটার আছে কারি দিয়া করবো হ্যাঁ চিন্তা করবো। সেই তুমি যদি সেই জায়গাটা তৈরি করতে পারো তাহলে তুমি গেইনার। আর না হয় ভিডিও করে সময় নষ্ট করিয়া যে টাকা আইব এরকম চিন্তাধারা না, শখের বসে করতে পারো, ফেস ভ্যালু বাড়ানোর লেগে করতে পারো, নিজে পপুলার হওয়ার লেগে করতে পারো। টাকার চিন্তা কইরা করলে লস হইব, আর এক সময় দেখবা কিচ্ছু পাইতা না। আর এটাই সব কিছু কপালও ভাই একটা জিনিস ম্যাটার করে। কেডা জানে আমরা এইভাবে প্রমোশন হইবে ইনকাম করে, আমরাও তো জানতাম না, এখন হইতেও পারে। তো আমরা যদি হাল সাইডে দিতাম না হইতো না। তোমরা আমি এই কথাও কই না, আইও বুঝ করে আইও, যাতে ব্যালেন্স করা যায় যে আমার এই সময়টা নষ্ট হইলে আমার কোনো অসুবিধা নাই। আইও এইভাবে আইও, কোনো অসুবিধা নেই। আপনার লগে আরো 2 জন আছে, হ্যাঁ কি আপনার ভাই না বন্ধু না আত্মীয় স্বজন? সবই ধরা যায়, কোনোটাই হালান যেত না। কইছেন একটা হালান যেত না, সবই ধরা যায়। হ্যাঁ সালু আমার বাড়ির থেকে সালুর বাড়ির দূরত্ব 20 মিটার রাস্তার এইদিকে। আচ্ছা, ঠিক আছে। এই মোড়া ভাইয়ের বাড়ি আবার একটু দূরে। হ্যাঁ কিন্তু মোড়া ভাই কিন্তু আবার সালুর আফুন মুসাতো ভাই। আচ্ছা, ঠিক আছে না? এখন আমরা 3 জন আছি। এর আগে আসলো আরেকজন জসিম আক্তার, যারা আমরা দাদু ভাই করে চিনি, যারা ভিডিও দেয় তারা চিনবো। হ্যাঁ আসলো, হ্যাঁ এখনো আমাদের লোকে ভিডিও করে। হ্যাঁ এখন কাজের ক্ষেত্রে বা অন্য একটা ঝামেলা, এটা আমার ব্যক্তিগত ঝামেলা, সেটা আমরা ক্যামেরা টানতে চাই না, আমরা কোনো আনছিও না। এখনো আছে, ভিডিওতে আছে। এবং অন্যান্যরাও আসলো, যার যে আইসে কাজ করছে, কাজের ফাঁকে যদি পারে এখনো আইয়ে, নাইলে আইয়ে না। মূলত আমরা 3 জন আইতে বাধ্য, কারণ আমরা চালাই এই পেজটা, আমরা 3 জন, এই আর কি। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হুনসোর লগে আপনার কি ঝামেলাটা হইছে? সেটা তো আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন সবাই, যেহেতু দেখছেন এর দড়ি, এই নিয়ে আমি কোনো কথা কইতাম চাই না, কারণ এই নিয়ে আমি কোনো ভিডিও এরপর আর বানাইছি না। আচ্ছা, এবারে এইটা বাদ দিয়া দুলা ভাইডারে আপনারা হাসির ভিডিও কেড়ে বানাইলেন? অন্য ভিডিও তো আসছিল, ধরেন নাটক করতে পারতেন বা অন্য ব্লগ করতে পারতেন, কিন্তু আপনারা এটার মধ্যে কেড়ে শুধু ফানি, মানে ওই প্রথমেই কইলাম সব জিনিসের একটা যুগ আছে, সব জিনিসের একটা যুগ আছে। একটা সময় কি চলতো জানেননি, একটু গেট আপ লয়ে সেরা ভিডিও টিডিও করলে চলতো, মিউজিক্যালি টিকটকের আমলে। হ্যাঁ, এরপরে যখন টিকটক ব্যান হয়ে গেছে, দেখলাম যে বিশেষ করে ওই কপিল শর্মা শো আওয়ানের পর থেকে সবাই হাসি জিনিসটা, আমি ব্যক্তিগত যেটা চিন্তা করছি, মানে হাসিরও আমার অনেক ভালো লাগে। হাসির জিনিসটা সবাই তো মুড অফ করে থাকে, একটা হাসির জিনিস দেখলে ভালো লাগে। অনেক প্যাশন দেখছি আইয়া শো দেখে, তো এরকম চাইছি যে আমরা হাসির ভিডিও কিছু তৈরি করতাম। এখন আমার যে চেহারা, যে পার্সোনালিটি, এই পার্সোনালিটি নিয়ে তো আমি নায়ক হওয়ার যোগ্যতা রাখি না, সত্য কথা বুঝছেননি। এখন যে কোনো ক্রিয়েটার তার হাসির জিনিসটা যদি তুলে ধরতে পারে, মানুষ খুশি হয়ে যেতে। আপনি নায়ক হইয়া সুন্দর জামা কাপড় পইরা চশমা দিয়া রিলস যদি বানান, স্লো মোশনের রিলস, এটা কয়দিন খাইব মানুষ? নিত্য নতুন মানে হাসির ভিডিও যদি আপনি আনেন, মানুষ প্রত্যেক দিন দেখার চেষ্টা করবো, এই আর কি। যদিও আমরা এই জিনিসটা এখন করতাম পারি না, কারণ বুঝতে নিয়ে আছেন পরিস্থিতিটা এমন জাত গেছে, সময়ও হয় না, প্রমোশনও থাকে, প্রমোশন করি, সেটা প্রমোশন না করলে আবার ফ্যাট চলতো না, সোজা কথা যেটা। কারণ আমরা অন্য কোনো কাজ করি না, যে আমরা 3 জন আছি, আমরা অন্য কোনো কাজ করি না, সম্পূর্ণ এটার উপর ডিপেন্ড। আমরা এখন চেষ্টা করতেছি যে আলাদা কিছু লাইন বাইর করার, কারণ কোন দিন কোনো জিনিসই তো সর্বদিন থাকে না, কোন জিনিসটাই থাকে। এক সময় দেখা গেল ফেসবুক বন্ধ হয়ে গেছে বা আমাদের প্রমোশন আয় না, আমরা চললাম কিভাবে? এর লাগে আমরা অল্টারনেটিভ কিছু জিনিস খোঁজার চেষ্টা করতেছি, পাশাপাশি এটাও চলবে যতদিন চলে, চেষ্টা করতেছি। যে কোনো ব্যবসায়ী এটা করার চেষ্টা করতেছি, নাহলে তো হইতো না। বুঝতে পারছি। আপনার ভিডিওগুলি এগুলি কি স্ক্রিপ্টেড থাকে, না এগুলি নর্মালি কথা কইতে কইতে আপনারা বানালেন ভিডিওগুলি? না, যে কোনো একটা কন্টেন্ট যখন তৈরি করি, অবশ্যই স্ক্রিপ্ট আগে রেডি করানো লাগে। রেডি কইরা আর আমরা ম্যাক্সিমাম স্ক্রিপ্ট ইনস্ট্যান্ট তৈরি করে লাই, আমাদের সেরকম। আর আমাদের ভিডিওর মধ্যে কপি ভিডিও খুব কম পাইবেন, মানে 5%ও পাওয়া কষ্ট। মানে আমরা সব নিজের তৈরি করি, এই জিনিসটা আরেকটা জিনিস ম্যাটার করে। অনেকে কয়, আমি ক্রিয়েটার দেখছি ভালো ভালো ভিডিও বানায়, ঠিক আছে, হ্যাঁ ভিডিও ভালো ভিউজ হয়, কিন্তু ফলোয়ার আয় না। এর একটাই মাত্র কারণ, কপি ভিডিও। আচ্ছা,
কপি ভিডিও বানালে তোমার ফলোয়ার খুব কম বাড়বো। তুমি যাই করো, তোমার মধ্যে যেই জিনিসটা আছে, আমার মধ্যে যেই জিনিসটা আছে, আমার টিমের মধ্যে, যেমন সালুর ভিতরে যেই গুণটা আছে আমি তারে দিয়ে এই জিনিসটা বার করার চেষ্টা করি। আমার ভিতরে যেটা আছে, বুট্টুর ভিতরে মানে মোড়াবাইয়ের ভিতরে যেটা আছে, এটা আমি বার করার চেষ্টা করি, ক্যামেরার সামনে আনার চেষ্টা করি। তো এই জিনিসটা কপি আমরা করি না যে, খুব কম। তো আমরা স্ক্রিপ্ট করি, নিজে তৈরি করি, আগে তৈরি করে লই, এরপরে ভিডিও বানাই, এবং খুব বেশিরভাগই ইনস্ট্যান্ট স্ক্রিপ্ট রেডি করে লাই, যেটা আমাদের দেরি লাগে মনের না। মধ্যে আয়। আর আমি স্ক্রিপ্ট আগে ভাবলেই, যেহেতু আমি লিখি না, আমি স্ক্রিপ্ট পরের দিন ভুলে যাই। রাত্রে ভাবছি যে এই জিনিসটা নিয়ে ভিডিও আমি বানাবো, পরের দিন সকালে স্ক্রিপ্টই মনে থাকে না আমার। আর আমার একটা ভুলুন্ড স্বভাব আছে, পাশাপাশি আমি মানুষের একবার দেখলে দ্বিতীয়বার তারা আমি চিনতে পারি না। এরকম বহুত হয়েছে অনেক। এই যে কিছুদিন আগে এরকম লোক আছে, হ্যাঁ আমরা খাওয়াইছে দাওয়াইছে, একখানো বইয়া খাইছি, অনেকক্ষণ সময় নষ্ট করছি, হ্যাঁ মনে 2-3 মাস পরে দেখি আমি আর চিনছি না, চালু কয় এই লোকটা, বুঝিনি বিষয়টাতে। এই কারণে স্ক্রিপ্ট আমি, আর যেটা খুব এসেনশিয়াল স্ক্রিপ্টটা আমার, স্ক্রিপ্টটা ভালো হইছে, ভিডিও করলে ভালো হইব, এটা আমি তারা কেউ লোকে শেয়ার করে রাখি আমি আগের দিন রাত্রে। তাহলে ফোন করে নাহলে ভুলে আমি বুঝলা যাই, মনে করে দেয় পরে, এটা লিয়া একটু মনে করে দিলে আমি বাহিটা গোছালি তারি, বুঝতে পারছি। এই আর কি। স্ক্রিপ্ট আগে রেডি করে লই। আপনার লগে যারা ভিডিও বানাইছে তারা কখনো মনে হয়েছে যে তারা আপনার ভিডিওর কপি করছে? আমার লগে হ্যাঁ, না, আমরা একটা ভিডিও যে অনেকেই কপি করছে, সিআইডি ভিডিওটা, সিআইডি ভিডিও, এবং ইভেন আমাদের কিছু ভিডিও বাংলাদেশের বড় বড় ক্রিয়েটাররাও কপি করছে, যেটা আমাদের নিজের স্ক্রিপ্ট। আচ্ছা আচ্ছা, আমি দেখছি অনেক, তারা আমাদের যদি 2 লাখ ভিউ গেছে, তাদের 2 মিলিয়ন ভিউ গেছে, মানে সেম স্ক্রিপ্ট আমি দেখছি। এবং আমাদের পেজের, আমরা যখন মনিটাইজেশন পাইছি না, বাংলাদেশের একটা এটার ফেস নাই একটা পেজ, এটার মধ্যে নিয়ে আমরা ভিডিও পোস্ট করে অনেক মিলিয়ন ভিউ গেছে, মানে লাইকে আছে 1 মিলিয়নের মতো, হ্যাঁ এরকম ভিডিও আছে। তো অনেকে কইছে কপিরাইট মারতাম, আমি কিছু দরকার নাই, আমার লগেরই ফ্লোহানি কইছে কপিরাইট মেরে দাও। হ্যাঁ আমার 2-3টা ভিডিও নিয়ে পোস্ট করছিল, প্রত্যেকটা মিলিয়ন ভিউ, লাইক আছে 2 লাখ 3 লাখ করে লাইক, বাংলাদেশের তারা তো ভিডিওতে লাইক বেশি হয় না। তো আমার কাছে এটা কপিরাইট মারতাম, তো আমি মারছি না। আমার কারণ হচ্ছে আমি নিজেই কন্টেন্ট মনিটাইজেশন পাইছি না, এটাতে তো আমি কোনো ডলার ইনকাম করছি না বা করতাম না ভবিষ্যতে। হ্যাঁ নিয়ে একটা ফলাই যদি চলে, তার যদি 2টা আয়ুক না, টেহা তো আর আমার পকেটে দিতাম না, টেহা আইবো আমেরিকাতে, রেমিটেন্স আইবো, একজন লোকের তো ইনকাম হইতেছে, ও আমি কপিরাইট মারছি না। আমার যখন থেকে আমাদের এই মনিটাইজেশন আইবো, তখন হয়তো আমার ভিডিও তখন কপিরাইট মারা যায়। যদিও এখনো আমার আশেপাশের লোকই অনেকে আমার ভিডিও নিয়ে হেয়ার পেজও পোস্ট করে, আমি কিছু কই না। পেজ লিয়ে কখনো মনে হয়েছে আপনার পেজ হ্যাক হয়ে গেছে? পেজ না, পেজ হ্যাক হয়েছে না, মানে পেজ হ্যাক করার চেষ্টা করছিল, তখন আমি বুঝলাম না। আচ্ছা, ওই একটা নোটিফিকেশন আইছে, এটার মধ্যে কইছে আইডি পাসওয়ার্ড দিতাম। এর আগে একবার আমার আইডি এভাবে হারাইছি, তো আইডি পাসওয়ার্ড আমি দিয়েও লাইতাম নিছিলাম। হঠাৎ করে আমার মনে হয়েছে কি তার বিষয়টা এরকম তো আইতো না ফেসবুকেতে, তখন যে বাচ্চা, ওই দিন আমি ডরাইছিলাম খুব, তখন আমাদের 42,000 ফলোয়ার আসলো। আচ্ছা, ফেসবুকের পেজের মধ্যে অনেক সময় অনেকের আমি দেখছি যে কমপ্লেন হয়, প্রবলেম হয় যে পেমেন্ট সেট আপ হইতেছে না, মনিটাইজেশন আইতেছে না। আমার একটাই প্রবলেম হচ্ছে, মনিটাইজেশন আইতে দেরি হয়েছে, প্রায় 2 বছর পরে মনিটাইজেশন আইছে, এর আগে মনিটাইজেশন আইছে। টোটাল কয়টা পেজ আছে? আমার টোটাল 2টা পেজ। কি কি? মানে দুলাভাই 2.0, হ্যাঁ, সালাক, পাশাপাশি বাকির আর সালুর একটা পেজ আছে, সালু কি আছে? প্রত্যেকের আলাদা আলাদা একটা পেজ আছে। সালু পেজের নাম কি? সালু ভাই। সালু ভাই, হ্যাঁ একটু, হ্যাঁ বিগত 2 বছর ধরে ঘুমাইছে, হ্যাঁ বহুত ঠেলছি আমি, কাজ কর। হ্যাঁ ফাইনালি আজকে কিছুদিন ধরে ভিডিও পোস্ট করতেছে, মোটামুটি ভিউ যাইতেছে, 2 লাখ 3 লাখ করে ভিউ আইতেছে, মাত্র 5-6 হাজার ফলোয়ার হইব। 2 বছর আগের তো কইছি, এমনি আমার লগের প্রত্যেকটা টিমেরও কইছি, দেখ একটা পেজের উপর ভরসা থাকা না, তোরা নিজস্ব ব্যক্তিগত কিছু একটা কর, ঠিক আছে না? এই শুনছে না, মোড়ায় তো অহনও শুনে না। এই যে ফরছে, এই ফরারতেই রয়েছে, তারে বহুত ঠেলিতে একতেছে, তে সাই, তে কথা কয় না, কম কয়, এরপরে তে কিন্তু তার কোনো বিষয়ে আমাদের লোকে তেরকম একটা শেয়ার, মানে কোনো কথাতে কথা খুব কম কয়, তারে বহুত টেলতাছি কইতাছি, তে অহনো হতাতেই রয়েছে, অহনো উঠছে না ঘুমেরতে। সালু উঠছে কিছুদিন হয়েছে, এখন দেখা যাক কতদিন জায়গা থাকতে পারে। কতদিন থেকে? এই জিনিসটার ভিতরে সোশ্যাল মিডিয়ার মেইন জিনিস হয়েছে মানে রেগুলার তোমার কাজ করে যেতে হবে। আমাদের তো একটা ন্যাশ হয়ে গেছে, ডেলি দুপুরে একটা ভিডিও পোস্ট না করলে আমার ভালো লাগে না, মাথা খারাপ হয়ে যায়। ভিডিও তোমার কন্টিনিউ পোস্ট করে যাইতেইব, রেগুলার জিনিসটা থাকতেইব, নাইলে সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, তুমি কন্টেন্ট যতই ভালো বানাও, তোমার ভিতরে যদি কনসিস্টেন্সি না থাকে, প্রবলেমে পড়ে যাবা, রিচ ডাউন হয়ে যাবে, রিচ তো তোলার মতো ক্ষমতা মানে খুব অনেকেরই কম আছে। সুতরাং নিয়মিত ভিডিও পোস্ট করে যাইতে হবে। তাহলে আপনার মতামত অনুযায়ী আমাদের রোজ ভিডিও দেওয়াটা, মানে যারা কন্টেন্ট বানাইতেছে তাদের কি উচিত যে রোজ না পারলেও 1-2 দিন পরে, কেউ আবার সপ্তাহে
দিতেইব। তুমি যদি একটা আজ্জা ভিডিও দিছ, অনেকদিন পরে একটা দিছ, তখন ভেজাল হয়ে যাবে। তখন ভেজাল হয়ে যাবে। আর টাইম মেনটেন করতে হইব। তোমার তোমার পেজের অ্যালগরিদম বুঝতে হইব। হ্যাঁ, তোমার পেজটা কোন সময় তোমার অডিয়েন্স অ্যাক্টিভ থাকে, যেমন একটা টাইম থাকে। এই এখনের গরমের সিজনে আমি ভিডিও পোস্ট করি দুপুর 1টায়। আচ্ছা, 12:59 আমার শিডিউল পোস্ট করা থাকে প্রত্যেকটা পোস্ট। মানে একটা বা একটার সময়, ঠিক। একটার সময় এর 5 মিনিট লেট হয়ে গেছে, আমরা ভিডিও পোস্ট করতাম না, করতামই না। এই দিন পরের দিন ভিডিও পোস্ট করলাম, এটা হচ্ছে আমার আমার নিয়ম আর কি। বুঝছি। হ্যাঁ, মাঝে মধ্যে বিশেষ দরকার পড়ে গেলে একদিনে 3টা ভিডিও পোস্ট করি, এটি মাঝে মধ্যে হয়। তুমি যখন রেগুলার এই কাজটা করতে যাবে তখন তোমার পেজের জন্য এটা আমি মনে করি ক্ষতি। যেমন আমার চালাক পেজ একটা আছে, এটা আমি রাফ ইউজ করি, এটা যে কোনো সময় রাত্রে 12টার সময় ভিডিও পোস্ট করে দিই, এটা নিয়ম না, কিন্তু আমি করি। এটা যে কোনো ভিডিও পোস্ট করি, ফটো পোস্ট করি, এটাতে রিচও কম। এই কারণে এটা যদি আমি টাইম মেনটেন করতাম, দুলাভাই 2.0টা যেভাবে আমরা প্রফেশনালি কাজ করি, আমার চালাক পেজটা যেভাবে প্রফেশনালি কাজ করি না, আমি যে কোনো মানে রাফ কাজের লেগে এটা রাখছি। আর এই দুলাভাই হচ্ছে মেন, এটা টাইম মেনটেন করে কাজ করি। বুঝতে পারছি। তাহলে যারা যারা আমাদের ফেসবুকে প্রফেশনালি কাজ করতে চাইতেছেন, তাদের একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে টাইমলি সব ভিডিও যেটাই দিবেন টাইম মেনটেন করে দিবেন সময়ের সঙ্গে। আপনি এটা 2টার সময় দেন বা একটা সময় দেন, সেটা আপনার ব্যাপার, আপনি নিজে বুঝবেন নিজের পেজটারে, কিন্তু টাইম মেনটেন, পাঞ্চুয়ালিটি মেনটেন করতে হবে। পাঞ্চুয়ালিটি আর রেগুলার তো কনসিস্টেন্সি হইতে হইব, কনস্ট্যান্ট ভিডিও পোস্ট করে দিতে হবে। আজকে করছি, আমার ভিতরে নেশা থাকতে হবে এই জিনিসটার, না থাকলে হবে না। এটা হচ্ছে মানে পডকাস্টের নিয়ম হইতো এটা, যে আপনি আমার পডকাস্টে ডাকাইছেন, আমি যাতে কোনো একটা ভ্যালুয়েবল জিনিস আপনারা দিতে পারি, অডিয়েন্স যাতে এর থেকে কিছু শিখতে পারে। অনেকে আমার কাছে ফোন করে, আপনারা একটু সাপোর্ট করে দাও, এই মানে একটু তোমার আমার পেজটা একটু প্রমোশন করে দাও। আমি কিন্তু আমার পেজ প্রমোশন করি না, এত যে প্রমোশন আছে, আমি পেজ প্রমোশন করি না। দেখেন, পেজ প্রমোশন কেন করি না? পেজ প্রমোশন করলে আমার টাকা আইব, ঠিক আছে? এরপর আমি পেজ প্রমোশন করি না। আমি কই, তোমরা আইও আমার এখানে, আমার লগে দেখা করো, ভিডিও করে তোমাদের পেজে পোস্ট করো। তোমার পেজটা প্রমোশন করে দিলে আমারে না লাভ হইব, টাকাও আমি পামু, ফলোয়ারও আমার হইব, আমার পেজ ইতানের পেজের রিচ বাড়বো। তোমার কি লাভ হইব? কয়জনে ফলো করবো? হয়তো মুষ্টিমেয় 5, 10, 100 জন, তোমার কোনো লাভ তো আলটিমেটলি তোমার দিন শেষে কন্টেন্টে ফিরা যাইতে হইব, কন্টেন্টের দম থাকতে হইব। অনেকে আমার কাছে ফোন করে, আমার এটা অনেকের রাগ হইয়া যায়, কিছু করার নাই। পেজ প্রমোশন আমি করি না, আমার কাছে আইলেও আমি তার বুঝে না করে দিই। পেজ প্রমোশন করে আমার মনে হয় না লাভ হইব। আমার আমার যেটা মতামত, সেটা আমি দেখছি যে পেজ ধরেন আমি প্রমোশন করলাম, আপনার পেজটা যদি আমি প্রমোশন করি, তাহলে কাজ হইতো না, কারণ আপনার যে অডিয়েন্স আছে সেটা আপনার অনুযায়ী আছে, আর আমার যে অডিয়েন্সগুলি, আমি যে কন্টেন্ট বানাই সেটা আমার মতন বানাইতেছি। আপনার অডিয়েন্সগুলি আমার এখানে এসে বেশিক্ষণ থাকতো না, বা আমার অডিয়েন্স আপনার কাছে যে বেশিক্ষণ হয়তো হয়তো দেখবো 1 দিন 2 দিন, কিন্তু তারা কন্টিনিউয়াসলি ভিউয়ার হইতো না। আমার মনে হয়েছে এটা এরকম হয়। এই কথাটা কিন্তু ক্যারিমিনাটিও কইছিল, না এই একই কথা। ক্যারিমিনাটি, ও হ্যাঁ, ক্যারিমিনাটির একজনে কইছিল যে ভাই মেরা নাম একবার শাউট আউট লেলে, হিন্দিতে কইছিল যে তুমি আমার নামটা একটু শাউট আউট করে দাও, প্লাস একটু কয়ে দাও আমার ফলো করতে। তখন হ্যাঁ কইছিল যে আমি কইলে হয়তো তোর প্রোফাইলে 1 ঘন্টার মধ্যে 1 লাখ হয়ে যাবো, কিন্তু বিশ্বাস কর এই 1 লাখ লোক তুই ধরে রাখতে পারতি না, কারণ হেরা তোরে দিক খাইছে না, হেরা আমারে দিক খাইছে, তোর পেজে যে আমারে পাইতো না। এই জিনিসটা বুঝে না তো সবাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের নেক্সট প্রশ্ন, আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বা যারা ধরেন ভিডিও বানিয়ে পোস্ট করতেছে, তাদের কতটা যুক্তিযুক্ত যে তারা পলিটিক্সের সঙ্গে যুক্ত হইব? বা অনেক ক্রিয়েটারদের দেখি যে তারা নিজস্ব কিছু ভিডিও বানায়, কিন্তু সঙ্গে রাজনৈতিক ভিডিও আপলোড করে বা রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যায়। এটা কি যুক্তিযুক্ত? এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি না যে যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছে তারা রাজনৈতিক কোনো জিনিস করুক, রাজনীতির নামক চাললে কন্টেন্ট ক্রিয়েশন চাইরা এরপর রাজনীতির নামও। আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক ক্রিয়েটারদের দেখি যে আমি মাঝে মধ্যে যারা করে, আমি দেখতাছি তোমরা রাজনীতির কি বুঝো? রাজনীতি করবো যারা পলিটিশিয়ান তারা, ঠিক আছে না? শাসক দলের কোনো একটা পলিসির বিরুদ্ধে আলোচনা করব বিরোধী দল, ঠিক আছে না? তোমার যদি সেই দম থাকে, তুমি যদি পলিটিশিয়ান হইতে চাও বা ভবিষ্যতে তোমার লক্ষ্য আছে, তুমি যাও পলিটিক্সে করে, তবে কন্টেন্ট ক্রিয়েশন ছাড়া দাও। যেমন আমি যদি আমরা তো মনে কোনোদিন দেখছি না কোনো পলিটিক্যালি কোনো কিছু করতে আমাদের পেজে, আমরা করিও না। যদি ভবিষ্যতে করি কন্টেন্ট ক্রিয়েশন ছাইরা আর ফরে নাই ম্যাম। আমার তো এমন কোনো প্ল্যানই নেই, পলিটিক্স থেকে বহুত বহুত দূরে, আমি বহুত দূরে। আর আমরা টিম মেম্বাররাও করে দিছি এসব জিনিস থেকে একটু দূরে থাকো। বা কি কমু, পলিটিক্স সম্বন্ধে তো বুঝে নেই। হ্যাঁ, তো এই বিষয় নিয়ে আমি যারা কন্টেন্ট ক্রিয়েটার পলিটিক্সে আছে তার উদ্দেশ্য কইতাম সাইরা তো আছে কিছু লোক আছে যারা কন্টেন্ট দিয়া ভিউ হয় না, ওই পলিটিক্সের নাম লইয়া ভিডিও বানায়, কিছু ভিউর লাগা, ভিউ ইতানের লাগা, আসলে কিন্তু হ্যাঁ পলিটিক্স সম্বন্ধে কিছু বুঝে না। কি বুঝে পলিটিক্স সম্বন্ধে?
দীর্ঘদিন ফিল্ডে ময়দানে কাজ করে এরপরে ধীরে ধীরে উপর দিকে যাইব, বড় নেতা হইব, পলিটিক্স নিয়ে কথা কইব, তখন না আটকা করে কইতে আইসি তুমি পলিটিক্স নিয়ে কথা আরম্ভ করে দিছো। আমি তো আমার তো দরকার নেই, আমার কখনো আমি বুঝি কি বুঝি, পলিটিক্স মানে বিশাল বড় সমুদ্র। এটা আমার যেটা ব্যক্তিগত মতামত আর কি। আমি যারা যায় তার কমুজে দরকার নাই, তুমি যে তুমি ক্রিয়েটার হিসাবেই থাকো, বাকিটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা আমার মতামত আর কি। কখনো পলিটিক্স থেকে নিমন্ত্রণ আইছে? নিমন্ত্রণ বলতে তো প্রোগ্রামে যাওয়ার কথা কয়। প্রোগ্রাম না, মানে যে কোনো ভাবে পলিটিক্সে যুক্ত হয়ে যান এরকম ভাবে কখনো? না এরকম তো পলিটিক্সে আমার তো আমি কই যারা যেই মানে যেই দলই কোক আমার যাওয়ার লাগে তারা দেহে যে আমার কাজ কিটা। আমার তো যারা পলিটিশিয়ান নেতারাও আমার কইছে তুমি পলিটিক্সে যাওয়ার দরকার নাই, তুমি যেটা দিয়ে মানুষের খুশি করা যাচ্ছ এটাই কর, এইভাবে কইছে। বালা পরামর্শ দিছে একেবারে দুনো দলই। আমার পরামর্শ যে তুমি যেটা লিয়ে আসো এটা লিয়ে থাকো, তোমার কোনো পলিটিক্স লিয়ে যাওয়ার দরকার নেই, এটা দিয়ে মানুষ এন্টারটেইন হইতাছে, তা আমার যাওয়ার দরকার নেই। আর আমি পলিটিক্সের মধ্যে বুঝি গিতা, ঠিক আছে না? যখন মানুষ অবুঝ থাকে তখন পলিটিক্স মানে করে, যে একদম যারা অবুঝ, আর যারা বেশি বুঝে তারা পলিটিক্স করে। আমরা মিডিয়াল মানে আমরা কিছু করার দরকারও নেই, আমি যেটা লিয়ে আসি এটা লিয়ে তাই। চালু আছে, মোড়া আছে, আমি আছি, আমরা তিনজনই আছি, এটাই আমাদের পলিটিক্স, আমাদের কেন্দ্রিক পলিটিক্স হয় সব। কিভাবে আমরা কন্টেন্ট আরো গ্রো করতে পারলাম, এইটাই। আরেকটা প্রশ্ন যেটা আমার মনে অনেকক্ষণ ধরে ঘুরপাক খাইতেছে, সেটা হইছে ফেসবুক ইনস্টাগ্রাম, আপনি দুটোটার মধ্যে আছেন? হ্যাঁ, ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবটা অত একটা মানে আমরা করি না। কে রে ইউটিউব, আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারই দেখছি যে ফেসবুকে তারা গ্রো করে আলায়, ইনস্টাগ্রামে গ্রো করে আলায়, কিন্তু ইউটিউবে গ্রো করতে পারে না। এটা ইউটিউবটা ত্রিপুরার পরিস্থিতিটা একটু অন্যরকম। এই যে এইটা বুঝতে গেলে অনেকটা বিষয় আছে। ত্রিপুরার জনসংখ্যা কত? 40 লাখ। এর মধ্যে সোশ্যাল মিডিয়াত কতজন আছে? এর মধ্যে তোমার ভাগের লোক তোমারে পছন্দ করে কতজন? আমরা যে ভিডিও বানাই সব লোক যে আমার পছন্দ করে এমন না, কেউ আমার দেখতেও পারে না, চোখের লীলা দেখতে পারে না। মানে এর লোক আমার ঝগড়া নেই, এমনি আমার কন্টেন্ট পছন্দ হয় না। সেম আপনার ব্যাপারও সেম। তো এখন বাংলাদেশের ক্রিয়েটাররা দেখবেন যারা ভিডিও বানায় তাদের ভিডিও লাইক কত, ভিউ কত, তারা সাপোর্ট করে। আর আমাদের ত্রিপুরার যারা দর্শক আছে, অডিয়েন্স, তারা কি তা করে ভিডিও দেখে ঠেলা দেওয়া যায়। একটা লাইক মানে আরও 10টা অ্যালগরিদম অনুযায়ী আরও 10 জনের কাছে নতুন পুষবো। ত্রিপুরার অডিয়েন্স এটা করে না। ফেসবুকে পপুলার হইতে তো কষ্ট, সেই জায়গাতে ইউটিউব বিশাল ব্যাপার। ইউটিউবে যেমন জোড়াতালি দিয়া আমার দেখেন কয়টা ইউটিউব আছে ডিসেন্ট ভিউআই হ্যার, যে ইউটিউবে এমন ফলোয়ারও আছে, ভিউআই কয়জন আছে হাতে কোনো মুষ্টিমেয় কয়েকজন। আসলে ফেসবুকের থেকে আমার মনে হয় ইউটিউবটা গ্রো করা খুব টাফ, বহুত টাফ। আমরা ফেসবুকে যে কোনো ধরনের ভিডিও চলবো, ইউটিউবে এমন না। ইউটিউবে প্রপার কন্টেন্ট লাগবে আপনার, প্রপার কন্টেন্ট ছাড়া ইউটিউবে গ্রো করা যেত না। ইউটিউবের জিনিসটা অন্যরকম। আপনি দিনে কয়বার ফেসবুক খোলেন, কয়বার ইউটিউব খোলেন, চিন্তা করেন। আমি তো রাত্রে ছাড়া ইউটিউব খুলি না। কোনো বিশেষ দরকার লাগছে, কোনো একটা জিনিস আমার নলেজ দরকার, তখন আমি ইউটিউবটা খুলে সার্চ করি আমার এই জিনিসটা লাগবো, বা কোনো একটা কিছু দেখলাম ভিডিও, রাত্রের পরে আমি ইউটিউব খুলি। দিনে তো আমি ইউটিউব খুলিই না, ফেসবুক, এই সব ক্ষেত্রে। আর ত্রিপুরার অডিয়েন্স তো জানেনই কেমন, মানে মানে কোন ক্ষেত্রে কইতাছি, খারাপের দিক দিয়ে কইতাছি না, তারা ম্যাক্সিমামই ধরুন 100 জনের মধ্যে 50 জনই আছে ভিডিও ঠেলা দেয়, মানে কৃপণ। এটা কিন্তু আপনাদের উপরে, যারাই আমাদের এই ভিডিওগুলি দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা কইতে চাই, যে আপনারা যে স্ক্রোল করতেছেন বা আপনি দেখতেছেন ভিডিওটা, এই ভিডিওটা দেখার সময় যদি আপনি একটু ভালো লাগে আর আপনি যদি লাইক না করেন, তাহলে এই ভিডিওটা কিন্তু ফেসবুকের অ্যালগরিদম অনুযায়ী আপনারে আর কখনো সামনেই আইতো না। 2 দিন আইব, 3 দিন আইব, এরপরে কিন্তু আর আইতো না। আপনি ফলো করে রাখলেও এই তার ভিডিওগুলি আর আপনার কাছে আইতো না। আমি যতদূর দেখছি আপনি ফলো করছেন কিন্তু আপনি লাইক অথবা কমেন্ট বা কোনো ইন্টারাক্ট করতেছেন না, তাহলে ফেসবুক তার অ্যালগরিদম অনুযায়ী তার ভিডিওগুলি আর আপনার কাছে আনতো না। যারা এই ভিডিওগুলি দেখতেছেন এবং মজা পাইতেছেন, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার হই, লাইক কমেন্ট করে তার সঙ্গে থাকে। এতে দুইটা জিনিস, এক ভিডিওগুলি আপনার কাছে আইব, আর 2 আপনার করা একটা লাইক একটা কমেন্ট ওই কন্টেন্ট ক্রিয়েটারের উৎসাহ দিব তারে আরও সুন্দর করে কন্টেন্ট বানানোর বা ভিডিও বানানোর জন্য। আমার তো মনে হয় এইটাই। আপনাদের মতামতগুলি কিন্তু আমাদের কমেন্টে জানায়েন যে আমাদের দুলাভাইয়ের ভিডিওগুলি কেমন লাগে, আমরাও জানতাম চাই। এটা তো আরেকটা জিনিস এখানে আছে, আপনার যখন লাইক করব, এই লাইকটা ফেসবুকের অ্যালগরিদম কি করবো, আরও 10 জনের কাছে পাঠাইব, ভিউ আইব, 10 জনের মধ্যে 1 জনের লাইক করব, ভিউ আইলে অটোমেটিকলি ডলার আইব। ডলার মানে কি, আমরা লাগে রেমিটেন্স।
রেমিটেন্স বিদেশ থেকে টাকাইবো, দেশের টাকা না। আমরা এমন না যে দেশের টাকা বিদেশে পাঠাচ্ছি, বিদেশ থেকে আমরা টাকা আনতাছি, অর্থনৈতিক অবস্থা ভালো হইব না। আমি এই আপনার পডকাস্টের মাধ্যমে সরকারেরও আমি একটা জিনিস জানাইতাম চাইতেছি, জানি না কতদূর যায় আপনার পডকাস্ট বা আমার কথা কতদূর যাইব। ক্রিয়েটারদের লেগে কিছু একটা চিন্তা করার দরকার, ত্রিপুরা ক্রিয়েটারদের লেগে, যাতে করে এটা কিন্তু আমরা এক হিসাবে কি রেমিটেন্সই আনি, বৈদেশিক মুদ্রা আমরা আমদানি করে আনতাছি। আপনার এই যখন ফেসবুকের টাকা ঢুকে আপনার কি লেখা দেখেন যে ফেসবুকের আর এই ইতানের পাসবুক আপডেট করালে রেমিটেন্স, বিদেশ থেকে আমরা ডলার আনতাছি, কম আনি বেশি আনি, যদি আমরা ভিউ বেশি নিতারি টাকায় প্রতি অর্থনৈতিক অবস্থা তো এমনিই ভালো হইব। আমার খরচ ক্ষমতা বাড়লে, আমার যদি মানে খরচের ক্ষমতা বাড়ে, আমি খরচ কিতা করিলাম, পান দোকানো, চা দোকানো, সেলুনও, কাপড়ের দোকানও, এই দোকানগুলি কনের, আমার পাড়ার, আমার গ্রামের, আমার শহরের, অটোমেটিকলি তাদেরও ক্ষমতা বাড়বো। সার্কেল, এটা একটা ভালো জিনিস। কিন্তু আমি পার্টিকুলারলি কইতাছি সরকার যাতে ক্রিয়েটারদের লেগে কোনো একটা কিছু চিন্তা করে, যাতে ক্রিয়েটাররা গ্রো করা যায়, তাদেরকে কীভাবে শিক্ষা দেওয়া যায়, আরও তাদেরকে কীভাবে গাইড করা যায় যাতে করে ভালো কন্টেন্ট তৈরি করতে পারে। তাদেরকে কিছু লক্ষ্য দেওয়ার দরকার, যে তোমরা এই মোতাবেক কাজ করো, এই করো, সেই করো, যেগুলো সরকার তাদের কমিটির লোকে বুঝলে যে কীভাবে ক্রিয়েটারদেরকে উন্নত করা যায়, সেইভাবে আলোচনা চাইলে আলোচনা দিব, তারা এটা করা যায় বেটার মনে। খুব সুন্দর কথা। এটা কিছুটা আমার মনে হয় এতে কন্টেন্ট ক্রিয়েশন যারা আছে বা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের উপরেও একটা গভর্নমেন্টের একটা নিয়ন্ত্রণ আসবো, ভালো খারাপ মন্দ না। আমি চাই না সরকার ক্রিয়েটারদেরকে নিয়ন্ত্রণ করুক, না গাইড করুক, মানে নিয়ন্ত্রণে গাইড করতে। একটা ছেলে সে আমাদের যে কোনো ফেসবুকে দেখলো, হ্যাঁ কিন্তু জানেই না কন্টেন্ট ক্রিয়েশন কী, কিছু জানে না সবাই, আপনি বা আমরা কিন্তু দেখা শিখছি যে এমনি করা লাগে অমনি করা লাগে। এই যে আজকে যে অনুষ্ঠানটা পডকাস্ট, এর জন্য কিন্তু কোনো জায়গায় কোনো আমি কিচ্ছু পাইছি না যে শিখুম কিছু কিভাবে, সব কিন্তু দাদা আমি সত্যি কথা কই, ওই ইউটিউবে ভিডিও দেখতে একটা এইভাবে পরিবেশ বানানো লাগবো, এইভাবে লাইট লাগবো। আর আমার সঙ্গে থাকা কয়েকজন আরো বিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটার আছে, যেমন নাম কইতে লাগে সোম আমার এই শিখাইছে লাইটের কাজ কিভাবে হয়, কোনখানে অ্যাঙ্গেল। আজকে যে আমি যে প্রোগ্রামটা করতেছি এর লিগে 99% দায়ী সোম আমার এই ক্যামেরার অ্যাঙ্গেল শিখাইছে, লাইট শিখাইছে। হ্যাঁ, তো এইভাবেই আমরা শিখছি। কিন্তু আমাদের কিন্তু সরকারিভাবে বা কোনো ইনস্টিটিউট নাই এখন আমাদের ত্রিপুরাতে যে আমরা কন্টেন্ট ক্রিয়েশন জানতাম পারবো। এটা কিন্তু আমাদের এই আজকে বার্তালাপ অনুষ্ঠান থেকে দুলাভাইয়ের মাধ্যমে আমরা একটা নিবেদন বা যা মনে করেন আমরা অনুরোধ করতেছি যে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের যে ছোটো ছোটো বাইরে আইতেছে, আমাদের তো জীবন ধরেন আজকে 40 হয়ে গেল, কিন্তু যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আইতেছে, যাদের বয়স 18, 20, 22, তাদের সামনে অনেক বড় রাস্তা। তারা যদি সঠিক পথ পায় তাহলে সুন্দর কন্টেন্ট বানাইবো তারা। বর্তমানে যেহেতু কোনো শিক্ষা ব্যবস্থা নাই, আমি মনে করি রাজ্য সরকার যেন তাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ওই যে প্রোগ্রামগুলি করে, হয় না, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, কিভাবে একটা কন্টেন্ট ক্রিয়েটারের কি দায়িত্ব, তার দায়িত্বের ভিতরে থেকে কি কাজ করতে পারে, এই বিষয়গুলো আলোচনা করলেও অনেকটা শিক্ষা হয়। দুলাভাই কইতে চাইতেছেন যে এখন বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, মানে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের যে শিক্ষা ব্যবস্থা, কন্টেন্ট ক্রিয়েশনের কোনো শিক্ষা ব্যবস্থা নাই, কন্টেন্ট ক্রিয়েশনের লিগে কোনো শিক্ষা কোনো জায়গাতে নাই, আমরা পাইছি না। তো এইটাই দুলাভাইয়ের কথা অনুযায়ী যে কন্টেন্ট ক্রিয়েশনের শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে নাই। তো কন্টেন্ট ক্রিয়েশন লইয়া যদি কোনো শিক্ষা ব্যবস্থা হয় তাহলে সবচাইতে ভালো হইব, কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক উপকৃত হইব, ক্যামেরার অ্যাঙ্গেল, লাইটের কাজ, অনেক কিছু সবাই আমরা জানতাম পারব। পাশাপাশি ক্রিঞ্জ কন্টেন্ট গুলোও কমবো, ওই যে বডি দেখায়া ভিডিও করে এগুলোও কমবো, কিছুটা কমে যাবো। ওই কারণ যখন দেখতেছে যে ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করতেছে কিন্তু ভালো হইতাছে না, শর্টকাটে যখন করণ যাইতেছে, ওইটাই আমাদের মা বোনেদের কাছে খুব শর্টকাট রাস্তা হয়ে গেছে। হ্যাঁ আমার মা বোনই, আমি হেরারে আমি কোনো অশ্লীল ভাষা কমু না, কারণ হচ্ছে কি হেরাও আমার মা, আমার বোনের মতনই, তারা হয়তো ভুল পথে গেছে তারা আমরা পারতাছি না কিছু বুঝাইতাম, তো এইটাই আমি কমু। তো দুলাভাইয়ের কাছে আমার আরেকটা প্রশ্ন, আপনি ভিডিও যে বানান, আমি জানি সবার কাছে এই ভিডিও ভালো লাগতো না, অনেকের কাছে খারাপ লাগে, অনেকের পছন্দ হয় না, কিন্তু আপনি আপনার তরফ থেকে ভালো ভিডিও ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এরপরও যারা আপনার ভিডিওর মধ্যে বাজে কমেন্ট করে তাদের আপনি কিভাবে হ্যান্ডেল করেন বা এটাকে কিভাবে ম্যানেজ করেন? আপনি তাদেরকে হ্যান্ডেল করার তো কোনো রাস্তা নেই, সম্পূর্ণটা তাদের হাতে। যেহেতু সোশ্যাল মিডিয়াতে আইসি, এগুলি ফেস করতে হইব। সব লোক কি একরকম, যে অনেকে গালি দেয়, আমাদের ভিডিওতে একটু কমে আসে গালি অন্যরার তুলনায়, তবে আমরা যেটি আইয়ে এটি আমি ইগনোর করি, আমি কমেন্ট পড়ি। আমার টিমের তারা তো খুব চেতে যায়, দাঁড়াও শান্ত হও, সব হইব।
কমেন্ট যখন তারা কমেন্ট করে কমেন্টগুলো আমি দেখি, বা আমরা কিন্তু কমেন্টে রিপ্লাই না দিলেও আমি যেহেতু পুরোটা জিনিস আমি চালাই, কমেন্টগুলি রিপ্লাই দেওয়ার টাইম না হলে কমেন্ট আমি পড়ি। এমনও সময় গেছে যে এই লোকটা আমারে লাগাতার কয়েকটা ভিডিও গালি দিছে, আমি হারে রিপ্লাই দিছি না, হ্যার লোক আমি ঝগড়া বিবাদে গেছি না, 2-3 মাস পরে হ্যার লোক আমার দেখা হয়েছে, হ্যাঁ আমার লোকের সেলফি হচ্ছে, বুঝছিলাম কাহিনীটা। আমি লগে লগে হ্যাঁ এই ভিডিওটা আমার তো জানা আছে কোন ভিডিওতে গালি দিছে, বার করে দেয় এটা তুমি নি ভাই 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 এটা এই সময় একটা বুঝিছে। আমি কিচ্ছু কইছি না কিন্তু হ্যারে, আমি কইছি কারোর তুমি, আমি হ্যারেই কইছিলাম যে যদি তুমি মনে করো কারোর কন্টেন্ট তোমার ভালো লাগে না তুমি স্কিপ করে যাও। গালি দিয়া খারাপ হয়েছে কে? তুমি না খারাপ হইলা, আমার কিছু হয়েছে আমি তোমার রিপ্লাই গালি দিছিনি না, তাহলে তুমি গালি দিছো যে ভাষাটি দিয়া গালি দিছো এটি খারাপটা কি হয়েছে? তোমার কমেন্টটা অনেকে পড়ছে, জিনিস তুমি না মানুষের কাছে খারাপ হইলে আমার তো কিচ্ছু না। এগুলো আমি ফেস করি, আর আমরা জানি এগুলো ফেস করতে হবে, এলাকা আমরা কেউ রিপ্লাই দেই না। মানে খারাপ কমেন্টের তো রিপ্লাই প্রশ্নই ওঠে, তোমার গালি তোমার থাকবো, তুমি খারাপ হইবা, আমরা কিছু না। আর যারা মানে ভিডিও বানায় এরকম কমেন্ট আইব, ইগনোর করা শিখ। ইগনোর কি, ইগনোর তো করা যায় না, কমেন্ট দেওয়া বা চুপ করে দেওয়া। যার যেটা একটা কথাই কইছিলাম পডকাস্টের মাঝখানে, যার যার কর্মফল তেতে ভোগ করবো, করো এর দূরে আমার কথা। গালি বলার রিপ্লাই আমি দিই না, কমেন্টও ডিলিট করি না, কিছু করি না, থাক ফুরে আমি মানে এইভাবে ফেলা রেখে কোনো এক সময় কাজে লাগবে। আমি নিজেও কিন্তু এরকম প্রবলেমের ফেস হয়েছি যে আমি নর্মাল একটা ভিডিও বানাইছি, যে আমার মনে আইছে ধরেন আমাদের ওই অবহেলা পেজটার মধ্যেও নর্মাল একটা ভিডিও বানাইছি যে ধরেন জীবনের আনন্দ যেটা আছে সেটা এখনই করানো লাগবো, পরে যা করে লাভ নাই। এর মধ্যেও লিখছে আনন্দ করতে গেলে টাকা লাগে, টাকা কি তোর বাপে দিব? এই লেভেলের কমেন্ট আমার কাছেও আয়। নর্মাল একটা ভিডিও না, এখানে কোনো আমি কারো নাম মেনশন করতেছি না, আমি কমেন্টগুলি লইয়া চাইলে একটা ভিডিও বানাতে পারি, কিন্তু আমি কিচ্ছু করছি না। আমি ওনারা আজ পর্যন্ত কোনো কমেন্টে আমিও কোনো ধৈর্য হারারে ব্লক করছি, ডিলিট করছি, কিন্তু আপনার ওই ভিডিওটা দেখার পর বা আপনার সঙ্গে কথা কওয়ার পর আমি কথা দিতেছি খারাপ কমেন্টগুলো রেখে দেবো, কমেন্ট রেখে দেবেন। আমার সঙ্গে এরকম ঘটনা ঘটছে, আপনি যেটা কইছেন না যে পরে সেলফি তুলছে, এরকম ঘটনা আমার সঙ্গেও ঘটছে, কিন্তু আমি হ্যাঁ আর কিছু কইছি না। হ্যাঁ দোকানে এসে হেডফোন নিয়ে গেছে, আমার এমনি গালাগালি করতেছে তোমার হেডফোন আমি পাই না, কিন্তু হ্যাঁ এসে আবার দোকানে এসে হেডফোন নিয়ে গেছে। আর বর্তমানে আমরা যে 2টা 3টা 5টা যাই গালি আই কমেন্টে, এগুলো ফেক আইডি দিয়া, হ্যাঁ এটাও দেখি, জেনুইন আইডি দিয়া। আমি ইদানিং আমি পাইছি না জেনুইন আইডিতে কেউ গালিগালাজ করছে। আপনার ম্যাক্সিমাম আইডিগুলি ব্লক লক থাকে, লক থাকে, বা এগুলোর ফটো টটো না, এগুলো ফেক আইডি। আমি ইগনোরই করি, কি হইবে গালি দিলে, আমার কিছু হইতো না, আমার কাজ আমি করতেছি, আমার ফল আমি পাইতেছি। তো আমি আমার লাইফে আমি তো সোশ্যাল মিডিয়া থেকে দিন আইছি, এর আগে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি দর্শক হিসাবে আসলাম, আমি দেখেছি ত্রিপুরার যত ক্রিয়েটার আছে তাদের ভিডিও দেখছি আমরা, কারোর ভিডিওতে আইজ অব্দি কমেন্ট খারাপ এমন বহুত ক্রিয়েটার আছে ত্রিপুরা যাদেরকে আমি দেখতে পারি না, তাদের মানে ভিডিও আমার পছন্দ না, ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে ঝগড়া নাই, কিন্তু আমি তাদেরকে দেখতে পারি না। এর মানে এই না যে তারা কমেন্ট বক্সে দেয় তারা আমি গালি দেবো, আমি ভালো লাগছে না আমি স্কিপ করে দেবো, নট ইন্টারেস্টেডের অপশন আছে দিয়ে দেবো, গালি দিছি না আইজ অব্দি কেউ। মানে ত্রিপুরা না, সারা ভারতবর্ষের বিভিন্ন ভিডিও আই, বাংলাদেশের ভিডিও আই, কোনোটার ভিতরে গালি দিছি না কেউ। আমার কাজ হই না এটা, নিজে না খারাপ হবো, আমি গালি দিলে কি হইব এই জিনিসটা রিকমেন্ড করবো আমার বন্ধুদের কাছে। দেখেন আমি লাইক করলে আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদের কাছে অটোমেটিকলি ভিডিওটা যায়, তখন উপরে দেখেন এখন নতুন সিস্টেম আছে লাইক কমেন্ট কেনা কন্ট্যাক্ট করে রাখছে, এরকম আয় না। তো খারাপ হবো তো আমি নিজে গালি দিলে, যে আমার বন্ধুরা কেউ যে লোকটা এমনভাবে এই গালি দিতেছে আসলে। এইবারে একটা প্রশ্ন আছে, সেটা আপনার পার্সোনাল লাইফে, সেটা হচ্ছে আমাদের দুলাভাইয়ের খাইতে কি পছন্দ, সবচেয়ে বেশি কোনটা পছন্দ, কি জিনিস? খাইতে তো সবাই পছন্দ, এর মধ্যে বিরিয়ানি ফেভারিট। আমি না শুধু আমার টিমের, পুরো টিমের সবাই বিরিয়ানি ফেভারিট, সবার বিরিয়ানি ফেভারিট। বিরিয়ানি আচ্ছা, ফার্স্ট বিরিয়ানি, বিরিয়ানি প্রায়োরিটিতে, ফার্স্ট বিরিয়ানি। এবারে কোনো প্রমোশন না, হ্যাঁ কোন দোকানের বিরিয়ানি সবচেয়ে বেশি ভালো লাগে? কোন দোকানের বিরিয়ানি আছে না যে আমার আজকে বিরিয়ানি খাইতে পছন্দ হইতেছে, কোন দোকানে যায় খান? দেখেন আমি কই সোনামুড়া গেলে আমি হোটেল ডাইনার বিরিয়ানি খাই, আচ্ছা ঠিক আছে। তারপরে আমি যদি আমাদের এখানে থাকি, আমার এই যে আমার এক স্বাস্থ্য ভাই দোকান দিছে আপনজন রেস্টুরেন্ট খিলপাড়া বাজারের এদিকে, ওর বিরিয়ানি খাই। পাশাপাশি রমেশ সুমনি আছে 1-2টা বিরিয়ানি, এগুলো খাই। মানে এইরকম কিছু না, যেমন আজকে আপনারা আইসি এখানেও বিরিয়ানি খাইছি কিন্তু খাওয়া দাওয়া আগে মিটনদার আগে বিরিয়ানি খাইছি, আজকের বিরিয়ানিটা ভালো লাগছে। এক সময় এক বিরিয়ানি এইরকম না পার্টিকুলারলি বিরিয়ানি হইলি হয়েছে, টেস্টি হইলি হয়েছে, এটা প্রমোশন না বিষয়টা, বুঝছি, কিন্তু খাইতে ভালো লাগে এটাই জিজ্ঞেস করি। এখানে যেটা পাই, যেই দোকানের বিরিয়ানি পাই এটাই খাই। যেমন
পরশুদিন কলকাতা থেকে আইলাম রাত্রে, হুম, বিরিয়ানি। আচ্ছা। কলকাতার বিরিয়ানি তো আর কই আলাম হ্যাঁ, বিরিয়ানির জন্য তো কলকাতা বিখ্যাত। ফেসবুকের থেকে সবচেয়ে বেশি প্রশ্ন ফেস করছেন কোনটা? সেটা খারাপ হইতে পারে, ভালো হইতে পারে, কিন্তু সবচেয়ে বেশি ফেস করছেন। এটা ফেসবুকের প্রশ্ন পাস আমার লকে ছাড়া আছে, তারাও একই প্রশ্ন, আমি তো কালা কেরে, কিন্তু আমি তো কালা কেরে। এরা কোনো প্রশ্ন হইলো, কিন্তু এটা কেড়ে, এটা এই প্রশ্নটাই কেড়ে কর। এইটা তো আমি জানি না, কিন্তু আমার আমার কাছে তো এটার কোনো উত্তর কিন্তু নেই। আমার কাছে কিন্তু এই প্রশ্নটা কিন্তু যুক্তিসঙ্গত মনে হইতেছে না। দুলাভাই কিন্তু সত্যি এটা ভুংনামি করে এটা পুংনামি, কিন্তু দুলাভাই কিন্তু সত্যি সুন্দর গ্লেজ আছে চেহারাতে, একটা শাইন আছে। থাক না, থাক না। আপনার পডকাস্টে আইছি দেখে আপনি না, না, আমার না, একটু না, এইরকম, উকিলা এইরকম। দিবেন। সত্যি দুলাভাইয়ের এটা চেহারার মধ্যে একটা করা যায় না। গ্লেজ আছে, আলাদা একটা এটা করা গ্লেজ যায় আছে। না, মিটন দা যে চুল টুল লাগাইছে এখন, আগে থেকে ইয়াং লাগে অনেকটা। চুল এমনি কিন্তু দেখছেন, আমার চুল না, কিন্তু দরকার কিছুদিন পরে আমারও লাগবে। না, না। না, আপনার অনেকটা ইয়াং লাগে আগের তুলনায়। আরে এইটা তো মানে একজনের লগে চ্যালেঞ্জ হয়ে গেছিল, আমার কই এলাইছে টাকলু, আমি কই টাকলু দাঁড়া যাইতাছি। তো আমার যে কালো হইতে আমি এই চ্যালেঞ্জটা কিভাবে অ্যাকসেপ্ট করব? এইটা কিন্তু আমরা কয়েকজন কিন্তু ফিল্ম স্টার দেখছি যারা আগে ডার্ক আছিল, পরে লাইট হয়ে গেছে, এরকম কয়েকজন আছে আমার কাছে। আছে সাউথ ইন্ডিয়ান নায়করাই তো আছে। এক নাম্বার তো ধনুষ। ধনুষ, হ্যাঁ, ধনুষ আছে। এই এখন যে তামিলনাড়ুর সিএম বিজয় থালাপতি, উনিও একসময় ডার্ক আসলো। তারা সবাই কিছু একটু ইতান আছে, তারা বিভিন্ন তাদের লগে আমাদের তুলনায় কই কিন্তু কিতা। কিন্তু একটা জিনিস, ভগবান যারে যেটা দেয় যেমনি বানাইছে, এর থেকে ভালো কিছু হইতেই পারে না। এখন চ্যালেঞ্জ অনুযায়ী যে কাজ করছি এটা ভুল, নিজেরে ওইভাবেই দেখতে আমার ভালো লাগে, সেটা হইছে ভগবান যেভাবে বানাইছে। হ্যাঁ। ভগবান আমারে এইরকম বানাইছে, আমি এতেই খুশি, এটাই মনে হয় সবচাইতে বেস্ট স্যাটিসফ্যাকশন। তারপরে যদি আমি এখন অসুন্দর হই, যেমন আমার দাঁত বেঁকা, আমার পেটটা দেখছেন নি, এটা জাইকা ডুইকারাই অনেক কিছু করে, সেম 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 সেম। আমি অনেক চেষ্টা করছি, বিশেষ করে জিমে ভর্তি হই, যাই, কিন্তু পারি না। আপনি জিম করেন? না না, কেরে করি না আর কি। আর যে পরিমাণে খানা খাই, এখানে জিমের তো প্রশ্নই ওঠে না। চালু করেনি? হ্যাঁ, কেন না, সালুর বডি তো ন্যাচারালি জিমের মতো। সালুর বডি ন্যাচারালি জিমের মতো, এর জিম আচ্ছা, দরকারও নাই। জিম করলে হয়তো আরেকটু বাড়বো, সুন্দর হইব। জিম করানোর সময় নেই, আমরা যে পরিমাণে খানা খাই আর যেভাবে ধরে, আর অ্যাকচুয়ালি বেশি আমি তো খুবই ব্যস্ত তাই। তারা যেমন তেমন আমি খুবই ব্যস্ত তাই, আমার তো জিম করার টাইম খুব। বাড়ির থাকলেও কাজ করি, আমি তো গর্ব হইবে, আমার কাজটা মেন হইছে গর্ব হইয়া বইয়া। যখন বাইরে হইলাম তখন তো বাইরের কাজ, এরপরে বাড়ির যে বাকি কাজগুলো আমি তো করি, তো আমার সময়টা খুব। এরপরে কয় আমি কালা। এটা অ্যাকচুয়ালি ব্লগের রেডি ফোন করে গেছে। যেমন আমরা গ্রুপের ভিতরে একটা জিনিস আছে, আমরা একজনে অনেক অপমান করি। কেরে এটাই তো ফ্রেন্ড সার্কেল জিনিস। হেতে আমার করবো, আমি হেরে কইরাম, কিন্তু রাগ নাই, বুঝতে পারছি। এটাই তো বন্ধুত্ব। একলগে থাকলে তো এগুলো হইবই। আপনার নজরে ত্রিপুরার সবচেয়ে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার কে? একদম কোনো রকম কিছু না মনে রেখে একদম ক্লিয়ারলি করুন, না, বেস্ট বলতে যার দেখতে ভালো লাগে। আমি কই বেস্ট, আমি আপনার বিষয়টা বুঝাই। বেস্ট প্রত্যেকের আলাদা আলাদা জন আছে। হেয়ার ফিল্ডে বেস্ট, হেয়ার ফিল্ডে বেস্ট সবাই তবে best। আমি ব্যক্তিগতভাবে আমি কই আপনার পডকাস্টে, আমি কখনো কইতে এটা দ্বিধাবোধ করছি না। আমি মনে হয় আরো 4-5 বছর আগের কথা কই, তখনকার থেকে একজনের ভাল লাগে ত্রিপুরার মধ্যে, এখনো ভাল লাগে। হ্যাঁ, এখন ত্রিপুরাত নাই, রাজেশ দাস। আমি প্রথম থেকে হেয়ার ভিডিও পছন্দ করি, এখনো করি, এখনো দেখি। এটা আমি এর আগেও আমার যেই জিগাইছে, আমার যতজনে জিগাইছে, তাহলে আমি নামটা আমার শোনা মনে হইতেছে, কিন্তু আমি চিন্তা আপনি অবশ্যই হেয়ার ভিডিওগুলো দেখতে হবে, ফ্যান হয়ে যাবেন। আর একজন, যদি আপনি পুরাটা নেট দুনিয়া বা ফেসবুক লয়া বা ইনস্টাগ্রাম ইউটিউব লয়া যদি কোন যার ভিডিও ওভারঅল ভালো লাগে, একজনের নাম আপনি প্রথমে কইছিলেন, ভাই সাহেব। ভাই সাহেবের ভিডিও আমিও দেখি, হ্যাঁ, যে কথার ভঙ্গিমা, উপস্থাপনটা একদম, মোবাইলটা কাছে লইয়া যে হাইটটা জায়গা, ভাই সাহেবের ভিডিও আমি এত সুন্দর লাগে। আমি ভাই সাহেবের আমার খুব ভালো লাগে, মানে ওয়ান ম্যান আর্মি। আমরা যখন কই যে আমরা টিম আছে, কিন্তু ভাই সাহেবের আমার মনে হয় না কোনো টিম আছে, না না, হ্যাঁ, একাই পুরাটা মিলিয়ন্স, কত এখন মনে হয় কত মিলিয়ন, উপস্থাপনটা খুব ভালো লাগে। ভাই সাহেব ছাড়া আর কারে আপনি ফলো করেন? বাইরের কোনো ক্রিয়েটার তো তেমন ফলো করি না, বাংলাদেশের একজন ক্রিয়েটারই ফলো করি, আর কলকাতার বঙ্গাই কিন্তু খুব সুন্দর, মানে কথা উপস্থাপনটাই মেন হয়ে যায়। পশ্চিমবাংলার যত ক্রিয়েটার আছে এর মধ্যে বঙ্গাইয়ের ভিডিও আমি দেখি, অনেক আগের থেকেই দেখি। আর বাকিরা দেখি না কেড়ে জানেন, আমি যেই ভাষায় কথা কই, যেভাবে কথা কই, এই কথাগুলি আমরা বাংলাদেশের ক্রিয়েটারের লগে রিলেট করতে পারি।
তারা তো পুরো শুদ্ধ কয়, হুম ঠিক আছে নি? এই কারণে আমার ভিডিও ওই বাংলাদেশি ক্রিয়েটারের ভিডিওই বেশি আই। পশ্চিম বাংলার বঙ্গায়ের ভিডিও বাদে তো এইরকম আমি কারোর ভিডিও আমি দেখি না, মানে এমনি চিনি ভিডিও আইসে দেখছি কন্ট্রোভার্সি হয়েছে, বাকিদের ভিডিও আমি দেখি না। বুঝতে পারছি এরকম না যে অন্য কিছু, মানে আমি রিলেট করতে পারি না, বুঝতে পারছি। তারা সম্পূর্ণ শুদ্ধতে কথা কয়, এই কারণে রিলেট করতে পারি না। আমরা কিন্তু দেখছি না, আমরা যে কথা কইতেছি একদম লোকাল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, লোকাল ল্যাঙ্গুয়েজে কথা কইতেছি না। আমার এই জিনিসটি আমার মন ভিডিওর খুলে কোনো কথা ফিল্টারও কইতে নাই, আমি এভাবেই কথা কই। মন খুলা কথা কইতে হইব। হ্যাঁ। আমি এখন যদি কলকাতার ভাষায় কথা কই তাহলে আমার অনেক ব্যারিকেড ছায়া পড়বো, হ্যাঁ মনের ভাব প্রকাশ করতে যে আমার চিন্তা করা লাগবে। কিন্তু আপনার সঙ্গে যে কথা কইতেছি বা আমরা যতবারই এই পডকাস্ট করছি, ভাষার কোনো ব্যারিকেডস রাখছি না। মানে তুমি তোমার নর্মাল ভাষায় কথা কও, শুদ্ধ ভাষা বলার কোনো প্রয়োজনই নেই। আমার মনে হয়েছে তো এইভাবে বলুন, বলো। আর এখন তো আমি ভিডিও কারোরই দেখি না, সময় পাই না, সত্যি কথা যেটা সময়ই পাই না। একটা ভিডিও যে আমি একটা 10 মিনিটের ভিডিও যে একজনের টান দিয়ে দেখলাম, হয় না, অন্য কাজ করুন লাগে। আমি হয়তো আমার ভিডিওর কমেন্ট পড়তাছি, না ভিডিও এডিট করতেছি, নাইলে বাড়িয়ে গেছি, এটা বাদেও তো আরও কাজ আছে, ফ্যামিলি আছে। এবং আজকে যে সকালে বাড়তে পারিলাম, সকালে ঘুম থেকে উঠলাম, স্নান করলাম, খাইলাম, গাড়ি লিয়ে বাড়ি ঘুরছি। এখন আমি মোবাইল টিপে সবাই আবার আইসির একটা ভিডিও বানাইছি, ভিডিও বানাই এটা রাস্তাত বইয়া এডিট করে শিডিউল পুশ দিয়ে আইসি, গাড়িটাও আমি চালাই, ঠিক আছে। আইলাম এখানে আপনার লোক কাজ করতেছি, আবার বাড়ির যাবো, আপনার যেই এখানে আইসি যে ভিডিওটা ব্লগটা করছি এইটা রেডি করলাম, কালকে কি প্রোগ্রাম আছে এগুলো করলাম, হয় না। আবার রাত্রে গেম খেলি, 10টার পরের থেকে আমি গেম খেলি, পাবজি, বিজেএমআই 10টা টু 12টা, এটা আমার ইদান আছে। আচ্ছা আচ্ছা, আমরা 3 জন আছি, আমার গেম খেলা শিখেছে মোটা ভাই। আরে হ্যাঁ সাইরা দিচ্ছে, আমি এখনো ছাড়ছি না। যদি আমি মাঝখান দিয়ে অনেক বছর খেলছি না, মাইন্ডটা ফ্রেশ করে আর কি। আমি আবার সারাদিন না, একমাত্র 10টা টু 12টা এই 2 ঘন্টা খেলি। আমার লোকের টিম আছে, আমি, মঞ্জুর হোসেন আর হচ্ছে কিষান মিয়া, আচ্ছা, আমরা 3 জন বাস। 10টার সময় আই হইলাম টাইমে। এর আগে পরে হইলে যোগাযোগ হয়, যদি অবসর আছি, কোনো দিন কাজ নাই, তখন হয়তো দিনের একটু হয়, ম্যাক্সিমাম রাত্রে গেম খেলি ফ্রেশ। বুঝতে পারছি। আপনার লগে কোনো ফ্যান যদি দেখা করতে চায়, কেমনে দেখা করতে? হ্যাঁ, আমার কত লোক যে আমার আইয়া আমার বাড়ির কাছে আইয়া দেখা করছে, রাস্তার দেখা করছে, এটা হিসাব নাই। অনেক লোক ফোন করলে আইও। তবে আগে এক সময় যারা ভিডিও দেখে পছন্দ করতো, আমরা পছন্দ করে বাড়িতে দেখা করতো, তাদেরকে টাইম দিতে পারতাম। এখন ফোন করলে আমি বাড়িতে নেই, বুঝছেন বিষয়টা। ফোন করলে আমি বাড়িতে নেই, টাইম দিতে পারি না। রাস্তার দেখা হইলে ঠিক আছে, দাঁড়াইলাম, কথা কইলাম, কোনো জায়গায় গেলাম। যারা মনে করো আইও, ফোন করে আইও, অনেকে বাড়িতে ফিরে গেছে ফোন না করে, যারা আইছে ফোন করে আইও না। এরকম না যে বড় সেলিব্রিটি, কিন্তু এদের মধ্যে আমার এই ভালোবাসার মানুষ কিছু আছে তো আমার পছন্দ করে, তারা আইয়ে বাড়িতে আইয়া পায় না। এর লেগে কই, তোমরা যারা আইবা ফোন করে আইও। অনেক আমরা এই যদি কারোর না করছি না যে না দেখা করতাম না, প্রত্যেকে ওয়েলকাম, পছন্দ করে দেখে দিয়েছি, তাদের জন্য তো আমরা, তাদের জন্যই আমরা, এইটাই মেন, যে ফলোয়ার্স যারা আছে তাদের জন্যই আমরা। আচ্ছা, যদি আপনার ভিডিওর মধ্যে কেউ কাজ করতে চায়, কোনো রিকোয়ারমেন্ট আছে? কোনো রিকোয়ারমেন্ট, আমরা দুলাভাই 2.0 ওপেন প্ল্যাটফর্ম। কত লোক যে আইয়া একটা ফেসবুক পেজ কতগুলি চেহারা বানাইছে, হিসাব আছে না আপনার? আমি, সালু, মোড়া ভাই, এরপরে আমরা দাদু ভাই, ডুপ্লিকেট হুজুর, মইনা ভাই, হয়তো আপনার পুরো চিনে না, যারা চিনে তারা জানে। না তারপরে আছেন আমি চাচা, আমি তাদের তো আরেকটা টিমের, এটা তারা টিম। আমাদের প্ল্যাটফর্মটা ওপেন, আসো, ভিডিও বানাও, পরিচিতি হওয়া যায়। অনেক লোক এই পেজটা দিয়া তাদের ফেস ভ্যালু পাইছে, অনেক লোক। তাতে আমার কোনো অসুবিধা নেই। অসুবিধা কি? তোমার চিনলে আমার কি অসুবিধা? তোমার কর্মের ফল তুমি পাবে, তুমি চিনা যায় যদি ভালো কাজ করো তুমি ফল পাইবা, আমার কাজের ফল আমি পাইতেছি। কর্মফল বুক করণই লাগবে, সে যেভাবেই হোক, ভালো কাজ হোক খারাপ কাজ হোক, এটা দুলাভাইয়ের টিমের থেকে আমরা সাল্লু ভাইয়ের ডেকে লুমু, কারণ সাল্লু ভাইয়ের ফ্যান ফলোয়িং বেসটা কিন্তু খারাপ না। আমাদের দর্শকের মধ্যে অনেকে আছে যারা সাল্লু ভাইয়ের কয়েকটা প্রশ্ন করতে, তাদের মনের প্রশ্নগুলি কয়েকটা আমি করুম, এখন আমরা সাল্লু ভাইয়ের ডেকে নেবো। তো আমরা এখন সাল্লু ভাইয়ের কয়েকটা প্রশ্ন করব। সাল্লু ভাইয়ের কাছে আমার অনেকটি প্রশ্ন আছে, কিন্তু একটা প্রশ্ন অনেক আগের আসছিল, যেটা এখন আর প্রশ্ন হইতেছে না, কারণ কাজটা হয়ে গেছে। আমার প্রশ্ন একটা আসছিল, তোমার বিয়া কবে? কিন্তু এটা তো আমরা তো উত্তর পেয়ে লাইছি। এখন আমরা নতুন প্রশ্ন, একটা খুব কমন প্রশ্ন, যে সাল্লু ভাইয়ের খাইতে কিতা ভালো লাগে? সেম বিরিয়ানি। বিরিয়ানি, সেম বিরিয়ানি। আমরা কিন্তু বিরিয়ানি লাভার সবাই। আমি ভেজ বিরিয়ানি খাই, সাল্লু ভাইয়ের চিকেন বিরিয়ানি খাই। কিন্তু বিরিয়ানি এমন একটা জিনিস যেটা সবার খাইতেই ভালো লাগে। আর যারা যারা আমাদের এই ভিডিও দেখতেছেন তারাও কমেন্ট করে জানেন যে তাদের ফেভারিট খাবারটা কোনটা। সাল্লু ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন, সাল্লু ভাই তুমি যে ভিডিও বানাও, তোমার কি কেউ প্রেশারাইজ করে ভিডিও বানায়, না ভিডিও বানানি লাগবে তোমার? না, আমার ইচ্ছা।
মজা করতেছি, কারণ মজাটা আছে না লাইফে খুব দরকার। কারণ হচ্ছে আজকে এমন কয়েকজন আমার পাশে আছে যে যাদের কথা কইলে আমার হাসি পাইতেছে, মনটা ভালো লাগতেছে। মন ভালো লাগার লিগে আপনারা দুলাভাইয়ের ভিডিও দেখেন, আর দুলাভাইয়ের পুরো টিমের লগে কথা হইতেই পারে না। তো দুলাভাইয়ের টিমের মেন একজন পার্সন আমার সঙ্গে আছে, আরও একজন আছে, তারও ডাকতেছে, একজন করে ডাকতেছে। কিছু প্রশ্ন যেগুলি আমাদের মনে আগে থেকে রয়ে গেছে। সাল্লু ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সাল্লু ভাইরে কেড়ে হুগাইন না কয়। এটা 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 এর আগেও আমি জানানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি উত্তরটা ঠিকভাবে পাইছি না। কেড়ে কয়, এটা এই প্রশ্নটা কেড়ে করে তোমার? এটা দুলাভাই কইতে পারবো। দুলাভাই কইতে পারবো? আচ্ছা, এটা দুলাভাই এরকম মনে। এরপর আর একটা প্রশ্ন, বিয়া যে করতে গেছিলে, এখন বিয়ার কিন্তু পুরাটা আমি পাইছি না। আমি দেখছি তোমার কিন্তু পুরাটা ভিডিও কোনো জাত পাইছি না। এক জায়গা তো তোমার আমি খাইতে দেখছি না। কেড়ে আছে তো খাওয়ার ভিডিও আছে না, পুরাটা নাই। আমি বিরিয়ানি খাইতে দেখছি না তোমার। বিয়ার তো বিরিয়ানি খাওয়া না, তো কি দেখা হয়েছিল? একটু যা খাওয়া। কে রে তোমার ফেভারিট খাওয়ানটা হয়েছে না? আমার এটা একটা প্রশ্ন হয়ে গেছে, তোমার ফেভারিট বিরিয়ানি কেন বিয়াত করছো না? এটা কইছেন আর কি, মেয়ের পক্ষ করে আমার লাগে বিরিয়ানি বানা বিরিয়ানি খাবো। সাল্লু ভাইয়ের বোর কাছে একটা কোন দরকার আছে, সাল্লু ভাইয়ের বিরিয়ানি কেন খাওয়া নিয়েছে না বিয়ার মধ্যে? এটা প্রশ্ন। সাল্লু ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন, তোমার ভিডিও বানাইতে যে আনন্দটা লাগে, যখন তোমারে কেউ কয় যে আমি তোমার ভিডিও দেখি, এই যে পরিশ্রমটা, এর মাঝখানে কিন্তু একটা পরিশ্রম, যে তুমি ভিডিও বানিয়েছে, এই পরিশ্রমটা তখন হালকা হয়? অবশ্যই কেমন মানে লাগে? ভালো লাগে যে একজন এক হয় দাদা যে আমরা ভিডিও দেখি। যেরকম আমিও কইতেছি তোমার ভিডিও দেখে, তোমার যে ক্যারেক্টারটা তুমি যে প্লে করো, সাল্লু ক্যারেক্টারটা, সেটা খুব ভালো লাগে আমার কাছে, যে ন্যাচারাল। আমি তোমার ভিডিও আমি দেখছি অনেকগুলি, হয়তো সবগুলি দেখা হয় না, কিন্তু আমি তোমার ভিডিওগুলি দেখছি, এর মধ্যে যে হাসি ঠাট্টার মধ্যে যে ওয়ার্ডগুলি ইউজ হয় বা একদম মনে হয় ন্যাচারাল, খুব ভালো লাগে আমার। তো তোমার যখন কেউ কয় যে এত কষ্ট করে তুমি ভিডিওটি বানাইতেছো, আমি জানি, আর তখন যদি কেউ কয় যে ভালো লাগে, তখন তোমার কীরকম ফিলটা হয়? এটাই আর কি। এই তো ভালো লাগে। ভালো লাগে না? আমরা তোমার কাছ থেকে ভবিষ্যতে আরও কিছু ভিডিও পাবনি। অবশ্যই। আর দুলাভাইয়ের সঙ্গে তোমার একটা পেজ আছে, পেজটার নাম কিতে? এটা সালু ভাই। সাল্লু ভাই। তো সাল্লু ভাইয়ের পেজটা এখন ফলোয়ার্স কত আছে? প্রায় 6000 উপরে। 6000 উপরে আছে। ঠিক আছে, তো সাল্লু ভাইয়ের পেজটা সবাই ফলো করে দিও, আমি লিঙ্কটা দেওয়া দেবো না। আর দুলা ভাইয়ের পেজে তো আমাদের মনে হয় এখন যা ফলোয়ার্স আছে, এটা আমরা নেক্সট ইয়ারে এটা ডবল হয়ে যাবো। তো সাল্লু ভাইয়ের 5000 প্লাস 6000 ফলোয়ার্স আছে, এটাও আমরা চাই যে কয়েকদিনের মধ্যে এটা 60,000 হয়ে যায়, তাই তো? অবশ্যই। তাইলে এরপরের যে আর নেক্সট ভিডিও যেটা আইব, এটা আমরা তোমার লগে করব। আমি আমার কি রিকোয়ারমেন্ট থাকবো? আমি তোমার লগে ভিডিও করতাম চাই, ধরো আমি করবো আর কি, তখন কি লাগবে তোমার লগে ভিডিও করতে? এটা তো ভাবছি না, ভাব লাগবে। তাহলে একটা স্ক্রিপ্ট বানাইবা যেটার মধ্যে আমি থাকুম। এটা দুলাভাই দুলাভাইয়ের লাগে দুলাভাই তো স্ক্রিপ্ট লেখে এখন। স্ক্রিপ্ট লিখে আমরা রাখো। তুমি কত বছর ধরে ভিডিও করতেছো ভাই? আমরা তো 100 মানে ভিডিও শুরু 100 মানে? 22-23। হ্যাঁ 22 থেকে। তো দুলাভাই টিমের আরেকজন আমাদের সঙ্গে বসে, আমাদের মোটা ভাইয়ের সঙ্গে আমরা কয়েকটা প্রশ্ন আমরা আজকে শেয়ার করবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেটা আমি সবার প্রথমেই করব, কিন্তু তার আগে মোটা ভাইরে আমাদের এই বার্তালাপ অনুষ্ঠানে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ধন্যবাদ। আচ্ছা, তোমার একটা প্রশ্ন আমার দর্শকরা তরফ থেকে আমি করতেছি, যেটা আমারও জানার ইচ্ছে, যে তোমার বিয়া কবে? হইব সামনে। সামনে মানে? হইব আস্তে আস্তে। সামনে মাসে? না, কে রে? প্রসেসিং চলতেছে। প্রসেসিং চলতেছে? আচ্ছা আচ্ছা। আমরা মোটা ভাইয়ের বিয়ার কিন্তু প্রসেসিং চলতেছে। বিয়াতে কিন্তু দাওয়াত সবারই করবা, অবশ্যই অবশ্যই। কিন্তু আমার কিন্তু বিরিয়ানি, তাও নিরামিষ। আমি কিন্তু ভেজ খাই, এটাই একটা খুব সমস্যা সম্মুখীন হই আমি, সেটা হচ্ছে নিরামিষ খাওয়াতে। আমার কেউ বিয়াতে নিমন্ত্রণ করে না, কিন্তু আমি মোটা ভাইয়ের বিয়ার যাবো অবশ্যই। তো মোটা ভাই, তুমি কতদিন ধরে এই ভিডিওটার মধ্যে জড়িত? সমানই 2022। আচ্ছা, আমি তোমার অরিজিনাল নামটা জানতাম চাই। আমার নাম রাকেশ আলী। রাকেশ আলী। রাকেশ ভাই। আমি কিন্তু মোটা ভাই কম না, কারণ আমি না, মোটা বলে সমস্যা আমিও নাই। মোটাই, আমরা দুজনই মোটাই। তো রাকেশ ভাইয়ের, রাকেশ আলী। আলী। আলী ভাইও কন যায়, আমারও একজন ভাই আছে যারা আমরা আলী ভাই করে ডাকি। তো রাকেশ ভাই, আলী ভাই, যেটা একটা কইলি হয়েছে। তো রাকেশ ভাই, তুমি এই ভিডিওর সঙ্গে প্রায় কত বছর যাবত? 2022 সাল। 2022। তোমার পেজের নাম কিটা? আমার পেজ নেই, ব্যক্তিগত কোনো পেজ নেই। কে রে? বলছি না এমনি। ফেসবুকও নাই? ফেসবুকে আইডি আছে। আইডি আছে? এমনি আইডির page নাম নেই। কিতে? আইডি নাম রাকেশ। রাকেশ কি? রাকেশ শুধু। শুধু রাকেশ? তাহলে আমরা রাকেশ ভাইয়েরও ফলো করে আলাম, রাকেশ ভাইয়ের লিঙ্কটাও আমরা দেওয়া দিতেছি। আর রাকেশ ভাইয়ের নতুন নতুন ভিডিও আমি চাই যে তোমার তরফ থেকে হয়, কারণ তোমার হাসি সামনে আস্তে আস্তে আইবো। মানে তোমার হাসিটার মধ্যে কিন্তু একটা মায়া আছে, তুমি বিশ্বাস করো বা না করো, তুমি দর্শকরা জিজ্ঞাসা করো, রাকেশ ভাইয়ের হাসির মধ্যে একটা মায়া ভাব আছে, আমার মনে হইতেছে। তোমার কি মনে হয়? তেমন কিছু মনে হয় না। কে রে?
দেখছি না কোনো সময়, নিজের আসে কি নিজে দেখছি নি, তো আয়নাতে দেখলেই তো বুঝা আয়নার সামনে যাই না আমি। কে রে? আরে রাকেশ ভাই তুমি, তো রাকেশ ভাইয়ের সবচেয়ে পছন্দের খাবার কিটা? নর্মালি বিরিয়ানি ভালো লাগে। আমাদের দুলাভাইয়ের টিমের প্রত্যেকটা সদস্যের একটাই পছন্দ, সেটা হইছে বিরিয়ানি, তাই তো? হ্যাঁ। আমরা এরপরে আমরা একটা ব্লগ বানাবো, আর সেটা আমরা বিরিয়ানি লইয়া, এবং সেটা কিন্তু দুলাভাইয়ের বাড়ি যায়, দুলাভাইয়ের বাড়ি, আমাদের রাকেশ ভাইয়ের বাড়ি, আমাদের সাল্লু ভাইয়ের বাড়ি যাবো, আমরা আমরা বিরিয়ানি লইয়া যাবো। ঠিক আছে, ঠিক আছে, আমরা কিন্তু আইতাছি, আমরা আমরা এর মধ্যেই আমু, আর আমরা এর মধ্যেই আমরা যাবো আমাদের আলী ভাইয়ের বাড়ি। আর আলী ভাইয়ের কাছে আমার আরেকটা প্রশ্ন। আচ্ছা আলী ভাই, তোমার পার্সোনালি একটা কথা জিজ্ঞেস করি, যে তুমি যে ভিডিওটি বানাও এই আমাদের দুলা ভাইয়ের সঙ্গে, তুমি ফিল কিটা করো, কেমন ফিল হয়? ভালো লাগে, ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। উপভোগ করো জিনিসটারে। তোমার সঙ্গে কখনো কোনো যারা তোমার এই ফলোয়ার্স আছে তারা কখনো খারাপ ব্যবহার করছে? না না না, সব সময় যত ফলোয়ার আছে সব ভালোই ব্যবহার করছে, সামনাসামনি তো কেউ খারাপ কেউ ব্যবহার খারাপ করতো না, করে না। এটা স্বাভাবিক। যা আছে সব হ্যাঁ। বাইরেই। তো এই রকমভাবে আমরা দুলাভাইয়ের সমস্ত টিমরে, আমি আমার তরফ থেকে এবং আমাদের বার্তালাপের পুরো টিমের থেকে সবাইরে আমাদের অনেক 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 ভালোবাসা তাদের জন্য। আমরা চামু যে দুলাভাইয়ের টিম 1 মিলিয়নে পৌঁছাই, এবং এটা আমাদের তরফ থেকে একটা ভালোবাসা থাকলো যে পুরা টিম যেন 1 মিলিয়নে পৌঁছে যায়। একটা প্রশ্নটা হয়েছে সাল্লু বাইরে, সাল্লু বাইরে হুগাইন না কিরে কয়? তে হুগাইন না লাগে, তারা হুগাইন না কেরে হুগাইন না কেরে? বহুত আগের কাহিনী। শুনি না একটু। অ্যাকচুয়ালি তে যখন যখন কামাই রোজগার করে না তখনকার থেকে তে এইভাবে চলে। কামাই রোজগার করে তে অ্যাকচুয়ালি তার এটার পেছনে কাহিনী আছে। তার তে কিন্তু তারা বাইরের মধ্যে সবার চুড়ো, ওই বড় বাইরের হোকাইতে হোকাইতে দাদুরে হোকাইতে হোকাইতে শব্দটা খারাপ হয়ে যায় পডকাস্টের লেগা, পারলে বিপ করে দিও, আর যদি মনে করে রাখা যায় রাখবা, কেউ কিছু মনে করেন না। এরপরে যখন আমরা লোকে চলে সেম কাহিনী, এটা খাইলো এটা খাইলো, তা হ্যাঁ কিন্তু তার ফটো নাই থাকলেও ওটা খরচ করতো না। এটা কিন্তু সত্য, তার যে আমি নামটা দিছি এমনি দিছি না, তে অরিজিনালই হোকাই না, হ্যাঁ এমনি নামটা পড়ছে না। এই আমরা গ্রুপের মধ্যে তে সবচেয়ে বেশি কেউ যদি হোকাইছে আমারে দাদু ভাইয়ের বুট্টুরে, এই তিনজনেরই সবচেয়ে বেশি যদি রিটার্ন করে দেয়, এই আমরা তিনজনেরই। এই কারণে নামটাও দিছি, নামটা ফেমাসও হয়েছে, এই নামে পরিচিত। এখন মোটামুটি আর আগের মতো হোকাইতে না, কারণ অন ইনকাম করে, এখন আর সেই সুযোগ দিই না। কোনো কিছু লাগলে কিনা খাও, তবুও মাঝে মধ্যে কেমনি জানি দিয়ালায় তার, তে ফিসলা মানুষ তার ইতানটা বুঝি না আমি, দিয়ালায়। সবাই তোমরা দেখা হইলে একটু সাবধানে থাকবা, আর যদি স্বইচ্ছায় সোগানি খাইতে চাও ওয়েলকাম, সালুর যোগাযোগ করতে পারো। এখন আর সেই সুযোগ নেই আগের মতো, এখন ইনকাম করে, এখন একটু কম করুক বেশি করুক করে, এখন নিজে কিনে খাওয়া লাগে, একটু শৈলে জলে এখন টাকা পয়সা খরচ করতে বাইক খরচ নেওয়া লাগে, তো আর যে এটা কালকে এটা খরচ নেওয়া লাগে, টাকাটার মর্মায়িত তুমি বুঝছে। আমাদের ত্রিপুরাতে মানে কোনো অভিনয় যে ইন্ডাস্ট্রি, যেটা আমাদের ত্রিপুরার বাইরে যেরকম গুয়াহাটিতে আছে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, মিউজিক ইন্ডাস্ট্রি হয়, গান বাজনা, ধরেন কেউ একটা গান রিলিজ করবো বা কোনো একটা অভিনয় করবো, এরকম কোনো ইন্ডাস্ট্রি আমাদের ত্রিপুরাতে নাই। ত্রিপুরাতে নাই, ইন্ডাস্ট্রি তো শেষ হয়ে গেছে যখন আপনার সিডি ক্যাসেট শেষ হয়ে গেছে। কত বালা বালা গান কিন্তু ত্রিপুরাতে হয়েছে, অনেক বালা বালা, অনেক ভালো ভালো এখন আসেনি, এখন নাই। তারা এখন শুধু তারা অর্কেস্ট্রারও গায়। এখন বর্তমানে যে অর্কেস্ট্রারের সিঙ্গাররা, তারা নিজের থেকে কোনো মিউজিক ভিডিও বার করতে দেখতেছেন নি, কোনদিন কেরি বার করে না, সেই অনুসারে খরচটা উইটাই তুই হতো, তাদের দোষ কি? আমরা নিজেরাও, আমরা যেই জায়গাতে আছি, আমরা চাইলে মিউজিক ভিডিও বানাইতে পারি না, বানাই না কেন? যেই টাকা খরচ করে মিউজিক ভিডিওটা বানাবো, এই টাকা তো আমার উঠতে আইতেইব, ভিডিওতে উঠে না তো, আর কারণ আমরা এরিয়াটা শুরু, তো আমরা যে এরিয়াটা শুরু, এই কারণে যখন আমি মিউজিক ভিডিও বানাবো, যখন ধরেন আমার কাছে এই পরিমাণ টাকা আইছে যে এটার একটা অংশ আমি মিউজিক ভিডিও লাগাইয়া ভিডিওটা করলাম, টাকাটা আইছে না, আমার কোনো এফেক্ট পড়তো না, তখন বানাবো। কয় জানি মিউজিক, ত্রিপুরার কোনো মিউজিক ইন্ডাস্ট্রি বর্তমানে এক্সিস্ট করে বলে আপনার মনে হয়নি? নাই। কিছু ওই ককবরকেতে কিছু মিউজিক হয় এখনো মাঝে মধ্যে, কিন্তু বাংলার সেই রকম দেখি না, আমার নজরে পড়ে না, সেই রকম হিট গানও নাই আর আগের মতো। খরচা করলে নয়তো, আর খরচাটা করে উড়াইতে পারে না, কি করে উঠবো? সবাই এখন অর্কেস্ট্রারও গায়, সিজনে দুর্গাপূজার সময়, দেওয়ালির সময় গান গাইবো, টাকা ইনকাম করে শেষ। মিউজিক ভিডিও বানাইয়া উড়াইবো কেমনি টাকা? মেইন প্রবলেমটা দুইটা, রিজনটাতে আমাদের এই যে ভৌগোলিক অবস্থান, আমরা যেই জায়গাতে আছি, আমরা পাহাড় পর্বত গাছপালা লেগে আমাদের ভিডিও বাইরে যায় না। ত্রিপুরার ক্রিয়েটাররা ভিডিও না যায় আসাম, না যায় পশ্চিমবাংলা, না যায় বাংলাদেশ, মাঝে মধ্যে 1-2টা যায়, খুব কম। কিন্তু
অন্য স্টেটের ভিডিও কিন্তু আমাদের কাছে আসে, বাংলাদেশের ভিডিও আইয়ে, হুম হুম পশ্চিমবাংলারও আইয়ে, আসামেরও আইয়ে, কিন্তু আমাদের ভিডিও কেন জানি যায় না। আপনি লক্ষ্য করছেন এই বিষয়টা? এটা আমি হ্যাঁ? দেখছি। এই জিনিসটা কেন হয় আমাদের সঙ্গে বুঝি না। রিয়েল আছে, সব আছে, এরপর ভিডিও যায় না। কিন্তু বাংলাদেশের অনেক ভিডিওর যেরকম আমাদের কাছে রেকমেন্ডেশন হয়ে আয়, আইয়ে তো। আমাদের ভিডিও কিন্তু একসময় আমি দেখছি গেছে, কিন্তু এখন আর যায় না। আমার অডিয়েন্সের মধ্যে বাংলাদেশি নাই, কিন্তু বাংলাদেশের থেকে নাই না খুব না একটা। না, আমাদের ভিডিও যায়, আমাদের ভিডিও এখনো বাংলাদেশের কিছু একটা অংশের মানুষ দেখে, তবে কুমিল্লার কিছু পার্টি আমাদের কথা, ওই কুমিল্লার কথা লোকে মিলে তো তারা রিলেট করতারে, কিছু কিছু লোক দেখে, তবে খুবই সীমিত পরিমাণ। আর বাংলাদেশ যদি আমাদের কোনো ভিডিও নামে, এটা মিলিয়ন হিট করে। আপনি ত্রিপুরার মতো জায়গার থেকে মিলিয়ন ভিউ আনতে হলে আপনার ভিডিও নামতে হবে বাংলাত, এটা ছাড়া হবে না। খুব সাপোর্টিভ ওইখানকার দর্শক, বুঝিনি। আমরা তো এই জায়গার থেকে আমরা হইতো না। এখানে একটি সমস্যা, আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের জনসংখ্যা কম, হুম, এদের মধ্যে কিছু সোশ্যাল মিডিয়া চালাই না কম, হুম, হুম। এদের মধ্যেও আবার কিছু আছে ভিতরে খারাপই, বুঝছে না হুম। কেন লাইক করতাম, সে উপরে উঠতেছে। এই জিনিসটা, এই যে এইগুলোই ম্যাটার করে। তুই মিউজিক ইন্ডাস্ট্রি টিকবো কর্তিকা। বুঝতে পারছি। আমি চাই মিউজিক ইন্ডাস্ট্রিটা আবার আয়ুক, ত্রিপুরার ভালো ভালো গান আয়ুক, ইতা নায়ক, সবাই মিল্লা চেষ্টা করলে হইব। আপনার কি মতামত? আমারও মতামত যে মিউজিক ইন্ডাস্ট্রি একটা হওয়া দরকার, কারণ মিউজিক ইন্ডাস্ট্রি হলে শুধু মিউজিকই হইব তা না, অনেক আমরা শর্ট ফিল্মও পাম এর মাধ্যমে। কারণ ওই একই যন্ত্রাংশ, ওই একই যারা ওয়ার্কার আছে, যারা কাজ করে, যারা নির্দেশ করে, ওই একই লোকেরাই সব মিলাই এটা করে লাগবে আমার মনে হয়। তা আমার মনে হয় যে মিউজিক ইন্ডাস্ট্রি হোক, বা এরকম অভিনয়ের জগতে যেসব যন্ত্রাংশ দরকার এগুলি নিয়ে কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি হোক। এখানে একটা প্রডিউসার, ডাইরেক্টর, অভিনেতা, অভিনয় যারা করতেছে, যারা লেখতেছে, ডায়লগ রাইটার, সব কিছু হই, এটা চাই আমি হই। ওই সিডি যুগের সিডির আমলেই সিঙ্গার আসলো, কত ক্রেজ আসলো সিঙ্গারদের, মনে আসেনি তখন? এখন কেড়ে নাই বুঝতেছি না, সব এটা- আছে কিন্তু এটা আসলে ওই তারা যারা শিল্পী, তারাই হয়তো ওই আমি যে কইলাম এই কাহিনী রইব, আর টাকা অন্য পয়সার ব্যাপার। অন্য কিছু না। আর একটু ভালো সিঙ্গার হইলে হ্যাঁ ত্রিপুরার থাকতো চায় না, হ্যাঁ যাইব কা বোম্বে আরও বেটার লাইফের লেখা। ত্রিপুরার যেই সিঙ্গাররা আছে তারা অর্কেস্ট্রার শুধু গান গায়, ঠিক আছে না? তো গাইব না কেন? টাকা আলটিমেটলি দিন শেষে সবারই টাকা ম্যাটার করে ভাই। আমার না মিউজিক ভিডিও বানাইলাম, আমার কিছু হইলো না, আমি নিজের টাকা খরচ করাম, কয়দিন করি আমি, একদিন করাম, 2 দিন করাম, 3 দিনের বেলা তো অটোমেটিকলি জিনিসটা আমার হোয়াইট করতে হইব। তো এইভাবে ইন্ডাস্ট্রিটা নষ্ট হয়ে গেছে, আমার ব্যক্তিগত মতামত। কেউ আবার এই জিনিসটা নিয়ে খারাপ টারাপ পায় না যে কী কইতেছে না কইতেছে। আমার যেটা আমি অবজার্ভ করছি, আমি যেটা দেখছি আর কি, এই জিনিসটাই আমি শেয়ার করলাম, অন্য কিছু কেউ মনে করেন না। আর অনেক কথা কইছি পডকাস্টের মধ্যে, অনেকের লইয়া, অনেকের হয়তো মানে জানি না, তো কোনো কথা কেউ কষ্ট দেওয়ার চেষ্টা করি না কোনো সময়, আর করছিও না। আপনারা যারা পডকাস্টটা দেখছেন এখন অবধি, যদি কোনো কথা কোনো খারাপ লাগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এরকম একটা পডকাস্টের লেগে মিটন দ্বারা তো অবশ্যই ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।